আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব ভাই, এবং ওয়ালাইকুম আসসালাম আজকে আমাদের সহ-আলোচক। আমি তার সাথে আজকে আলোচনা করতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি, মোহাম্মদ আখতারুজ্জামান ভাই। এবং আজকে আপনার যারা দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যারা দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমি আক্তার ভাই আপনাকে দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাচ্ছি। আপনারা দুজনেই মুক্তিযোদ্ধা, স্বনামধন্য মুক্তিযোদ্ধা। আপনারা আপনাদের জীবনে সবকিছু দিয়ে চেষ্টা করেছেন, আপনাদের মুক্তিযুদ্ধ আজও চালিয়ে যাচ্ছেন। আপনাদের মুক্তিযুদ্ধ শেষ হয়েছে আমি এটা মনে করি না। আপনাদের মুক্তিযুদ্ধ প্রতিটা মুহূর্তে আপনারা এখনো করছেন। 54 বছর পরে আমি একজন নাগরিক হিসাবে আমাকে কেন দেখতে হবে যে আমাদের সিকিউরিটি, আমাদের সভারেন্টি এবং আমাদের দেশের গভর্নমেন্ট গভর্নেন্সের প্রত্যেকটা পার্টিকেল, আমরা একদিকে বলি আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অন্য একটা দেশের হাতে তুলে দিয়ে আমরা নিজেদেরকে মহামান্বিত করছি, কিন্তু দাবি আমরা করেই যাচ্ছি আমরা স্বাধীন ও সার্বভৌম। আপনার কাছে কথাটা কি লজিক্যাল মনে হয় যে আমাদের নিরাপত্তা আমাদের হাতে নাই, আমাদের স্বাধীনতা আমাদের হাতে নাই? আমি আপনাকে অলিক কোনো কথা বলবো না। এই মুহূর্তে যখন আমি, আপনি এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন কথা বলছি, বাংলাদেশের অভ্যন্তরে ইন্ডিয়ান স্টাবলিশড 13টা রাডার বিভিন্ন জায়গায় আছে। এখান থেকে প্রতিটা ডাটা তারা কালেক্ট করছে। এই কালেকশনের উপরে তারা তাদের সিকিউরিটি অ্যাপারেটাস অথবা সিকিউরিটি পলিসি তারা কাজ করছে, ইন্ডিয়ানরা কাজ করছে। এখন আরো একটা কথা, বাংলাদেশে গত 15 বছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, সেখানে আমাদের দেশের কোন লোকজন না, ইভেন কোন কি পজিশনে না, ইভেন দেন কোন ইঞ্জিনিয়ারিং পজিশনে না, লেবার সর্দার পজিশনেও ভারতীয় নাগরিকদেরকে এসে অ্যাক্সেস দেওয়া হয়েছে, তাদের ওখানে প্রবেশাধিকার আছে। আমরা এত কিছুর পরেও আমরা কি দাবি করতে পারি কিনা আমরা স্বাধীন ও সার্বভৌম? মেজর আক্তার। ধন্যবাদ মিল্টন ভাই, আপনার অনুষ্ঠানে আমি আবার বলছি দাওয়াত দেওয়ার জন্য, নিমন্ত্রণ দেওয়ার জন্য আপনার বহুল আলোচিত অনুষ্ঠানে। আব্দুল্লাহ ভাই, আপনাকে সালাম, আশা করি ভালো আছেন, আপনার দর্শকরা যে ভালো থাকবেন। দেখেন, আমি সার্বভৌম কিনা, আমি স্বাধীন কিনা, এটা ডিপেন্ড করে আমি কিভাবে চলি, কিভাবে অ্যাক্ট করি। আপনি প্রথমে কিন্তু সার্টিফিকেটের কথা বলেছেন। আমি সম্প্রতি গত সপ্তাহ থেকে আমি যে একজন মুক্তিযোদ্ধা এর দাবিটি আমি প্রত্যাহার করে নিয়েছি, কারণ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আমার কাছে নাই। আল্লাহ আমাকে গর্বিত করেছে, সৌভাগ্যবান করেছে, আমি আমার 19 বছর বয়সে আমি এই মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে প্রথম সারিতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এবং মুক্তিযুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ করার সুবাদে আমাকে অফিসার ক্যাডেট হিসেবে আমার ফ্রন্ট লাইন থেকে আমাকে সিলেক্ট করে আমাকে প্রশিক্ষণ দিয়ে আমাকে মুক্তিযুদ্ধকালীন সময় অফিসার বানানো হয়েছে। এরপরে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন আমি মনে করি নাই, যেহেতু সার্টিফিকেট ছাড়া দাবি করতে পারা যাবে না মুক্তিযোদ্ধা। কাজে এখন আমি গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছি যে কেউ যদি চ্যালেঞ্জ করে বসে, এই যে মিল্টন ভাই যদি চ্যালেঞ্জ করে বসে, ভাই আপনি মুক্তিযুদ্ধ লেখেন, সার্টিফিকেট দেখান, এর চেয়ে শরম তো আর কিছু পাওয়ার হবে না। ভাতার প্রশ্ন বাদ দেন, বাকি সবাই এই জন্য আমি বাদ দিয়েছি। কি দরকার? এটা তো যুদ্ধ করেছি দেশের জন্য, প্রয়োজনে, স্বাধীনতার জন্য। আজকে হঠাৎ করে আমরা দেখছি অনেকে ভারত বিরোধী হয়ে যাচ্ছে, ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে। আমি তো ভারত বিরোধী, ভারত বিদ্বেষী যেদিন প্রথম সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছে, কারণ আমি সুলতান মাহমুদের লিগেসি ফলো করি। আমি মনে করি সুলতান মাহমুদের লোক আমি, সুলতান মাহমুদ আমার লোক কেন আমি জানি না। কাজে আমি তো ভারতকে দখলে নিয়েছি ভারতের হিন্দুত্ববাদের হাত থেকে, ভারতকে মুক্ত করে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ইতিহাস কি বলে, আমরা বরঞ্চ নিজেরা কনভার্ট হয়েছি, কিন্তু এখানে আমরা ইসলামিক রাজত্ব তৈরি করতে পারি নাই। আমরা সিরাজউদ্দৌলার কথা বলি, বাংলা বিহার উড়িষ্যার কথা বলি, কিন্তু আমরা সেদিন কি কারণে, কি যুক্তিতে
মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র চেয়ে আমরা ভারতীয় লিগেসি, অর্থাৎ ভারত যে আমার দেশ, এই অধিকার কেন আমি সারে আসলাম? আমি 47 সনে যদি বিভাগ না হইতো, ভাগ না হইতো, আমেরিকানরা 200 বছর সিভিল ওয়ার করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বানিয়েছে। তারা কি অনেকগুলো স্টেট বানাতে পারতো না? আপনি কি ইস্ট আমেরিকা আলাদা হইতে পারতো না? ওয়েস্ট আমেরিকা যেখানে টাইম জোন আলাদা, ফেসিং সি আলাদা, ওশেন আলাদা, some portion facing Pacific, some portion is half of the country facing Atlantic. তারপরেও they remain United States of America. আমরা আমার বাড়ি ঘর অন্যকে দিয়ে আমি চলে আসলাম, এটা কি আমাদের তৎকালীন নেতৃত্বের বা জনগণের একটা হঠকারী সিদ্ধান্ত ছিল না? India doesn't belong to Hindu alone. India doesn't belong to Buddha alone. India doesn't belong to Muslim alone. India is one of the unique country where many religions live together. Sorry, মাঝে মধ্যে একটা ইংলিশ শব্দ বলে ফেলা, এটা ভালো না, একসঙ্গে বলে। ভারত এমন একটি রাষ্ট্র, এমন একটি মহা বিশাল দেশ, যেখানে রাম এবং রাবণ একসঙ্গে বাস করে, যেখানে রামের পক্ষে এবং রাবণের পক্ষে আছে। এখানে এমন একটি রাষ্ট্র যে বৌদ্ধরা হিন্দুদের কতল করে পরেও সে বৌদ্ধ রাষ্ট্র হিসাবে গর্ববোধ করে। এই মুসলমানদের কীর্তি, মুসলমানদের ঐতিহ্য, অতীত এখনো ভারত ভুলতে পারে নাই। ভারত মানে কুতুবউদ্দিন আইবেগের সেই স্তম্ভ, ভারত মানে শাহজাহানের তাজমহল, ভারত মানে সম্রাট আকবরের লাল কেল্লা। এখনো হায়দ্রাবাদে যান, মুসলিম স্থাপত্য। এখনো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ দুইটার নামে বিভক্ত, দুইটি মুসলমান নাম, যে তারা পরিবর্তন করার চেষ্টা করছে। এলাহাবাদ মুসলমান নাম, কিন্তু আমরা 47 সনে নিজেকে ছোট করে আলাদা হয়ে আইসা আজকে আমি ভারতকে দোষারোপ করছি। আপনি ভারত হলে কি করতেন? আপনি আমার আমি এর জবাব যদি আপনি আমার কাছে চান, আমি আপনাকে বলতে পারি। আমি ভারতের পক্ষে কথাগুলো বলছি। ওকে, না আপনি যদি আমার কাছে জানতে চান আমি হলে কি করতাম, আমি জানতে চাই না, সরি, আমি কি বলছি তাহলে আজকে ভারত কি চাইবে? যারা একদিন ভারত থেকে সরে গেছে, তারা তো ভারতকে, হিন্দুকে রাষ্ট্র ছেড়ে দিয়ে চলে আসছে। এটা তো আমাদের এক ধরনের সারেন্ডার ছিল। এই সারেন্ডার থেকে আমাদের নতুন ইতিহাস তৈরি হয়েছে। এই সারেন্ডার থেকে আমাদের আজকের ইতিহাসে আমরা এসে দাঁড়িয়েছি। আমরা পাকিস্তান একসঙ্গে থাকতে পারি নাই, কারো ইন্ধনে হোক, কারো আশকারায় হোক। এটার জন্য আমরা তো উভয়ই দায়ী। আমরা সেখানে কোন রকম অ্যাডজাস্টমেন্ট করতে পারি না, ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান থাকতে পারি নাই। আমরা যেমন ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া করতে পারি নাই, তেমনি আমরা ইউনাইটেড স্টেট অফ পাকিস্তান করতে পারি নাই। আমরা পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত করেছি, করে আমি বাংলাদেশ ইস্ট পাকিস্তান বানিয়েছি। আমি তো ইস্ট পাকিস্তানের জন্য আমরা রেফারেন্ডামে যাই নাই। আমরা ইস্ট পাকিস্তানে অংশগ্রহণ করার জন্য তো আমরা সেই মুসলিম লীগ ঢাকা শহরে তৈরি করি নাই। কিন্তু আমরা ইস্ট পাকিস্তান নিয়ে করতে। আজকে যদি আপনি সিলেটে যান, উপরের দিকে তাকান, ওখান থেকে পাথরটা গড়ায় আমার কপালের উপরে পড়ে। আর আমি যদি ঢিল দেই, সেই ঢিলটা আমার মাথায় এসে পড়ে, কারণ ওই পাহাড়টা পুরাটাই ভারতের। আমরা এই গত 57 বছর বলেন, তারও আগের আরো 25 বছর বলেন, আমরা কি কখনো প্রতিবাদ করেছি যে বাংলাদেশটাকে অযৌক্তিক ভাবে, তৎকালীন পাকিস্তানকে অযৌক্তিক ভাবে ম্যাপিং করা হয়েছে? আমরা তো সেই প্রশ্ন তুলি নাই। আজকে আমরা ভারতের সঙ্গে কোনো দাবি দেওয়া তুলছি না, আমরা কোনো দাবি করছি না। তাহলে আমার মধ্যে ফিলিংসটা কেন আসবে আমার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ভারত নষ্ট করছে?
আমি নিজে তো চাচ্ছি ভারতের কাছে সবকিছু নতজানু করে দিতে। আমি কি আজ পর্যন্ত আমার কোন সরকার দাবি করেছে? ভাই, আমি ফারাক্কা নিয়ে একটা বক্তৃতা দিয়েছিলাম দিল্লির সার্ক কনফারেন্সে। 7টি দেশের 140 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং 200 জার্নালিস্ট একটা হল রুমে। তখন অটল বিহারী বাজপেয়ী লিডার দ্য অপোজিশন। সেখানে আমি ফারাক্কা নিয়ে কথা বলার কারণে আমার 6 মাস বাংলাদেশের লাল পাসপোর্ট সিজ করা ছিল। আমি ইন্ডিয়া যেতে পারবো না। আমার কি অপরাধ ছিল? অপরাধ ছিল ওই কনফারেন্স আমি বলেছিলাম যে আমি জানি বাইলেটারাল ইস্যু নিয়ে আলোচনা করতে পারবো না, কিন্তু আজকে আমার মনে একটা ভয় জেগেছে। সেটা হচ্ছে আগামী কালকে দিল্লির তাজ হোটেলে আমাদের রিসেপশন আছে। সেই রিসেপশনটা হোস্ট হলো ভারতের পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী। আমি বলেছিলাম এই পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী আমাদের 40 লক্ষ মানুষকে পানি দিচ্ছে না, ফারাক্কাতে পানি বন্ধ করে রেখেছে। বাংলাদেশের 40% লোক তাতে সাফার করতেছে। যেই পানি সম্পদ মন্ত্রী বাংলাদেশের মানুষকে পানি দেয় না, আমি তার ডিনারে গিয়ে যদি আমি পানি না পাই তখন আমার কি অবস্থা হবে? ফলে আমি চিন্তা করছি আমি সেই পানি নিশ্চয়তা না পর্যন্ত, ফারাক্কার পানি নিশ্চয়তা না পর্যন্ত আমি ডিনারে যাব না। and I meant it, আমি যাইনি। এই জন্য আমাকে বাংলাদেশের স্পিকার ছাড়া বাকি সকল স্পিকার, বাকি 6টা দেশের স্পিকার আমাকে অভিনন্দন জানিয়েছে। অটল বিহারী বাজপেয়ীর মতো লোক আমাকে অভিনন্দন জানিয়েছে। সুষমা স্বরাজ তৎকালীন সময় চিফ মিনিস্টার অফ দিল্লি গভর্নমেন্ট জানিয়েছে। আর আমার কাছে কপালে কি হয়েছে জানেন? ওখানকার অ্যাম্বাসেডর সাহেব আমার নামে নোট দিয়েছে, আমাকে গালি খেতে হয়েছে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে, আমি সরকারি দলে হয়ে। আজকে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেন। আমি বাংলাদেশি, এটাই তো এন্টি ভারত। আমি বাংলাদেশি, এটাই তো এন্টি মায়ানমার। আমি বাংলাদেশি, এটাই তো এন্টি এনি আদার কান্ট্রি। আই এম বাংলাদেশি, আই এম বাংলাদেশ। আই এম বাংলাদেশ মানে হলো পৃথিবীর আর সকল দেশের সঙ্গে আমার আলাদা সক্রিয়তা, আলাদা সত্তা। আমি তাদের মতো নই, আমি আরাবিয়ান নই, আমি সিংহলি নই, আমি চাইনিজ নই, আমি আমেরিকান নই, আমি বাংলাদেশ এবং মেজর আক্তার, আপনি চমৎকার ভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় অবস্থানটাকে হিস্ট্রিক্যালি আপনি আমাদেরকে বুঝিয়েছেন। এখন আমি যে কথাটা স্পেসিফিক আপনার কাছে আমি একটু জানতে চাই। মিডল ইস্টে এখন যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধগুলো চলছে সেই যুদ্ধে দেখা যাচ্ছে মানামা, কাতার, ওমান, কুয়েত, ইরাক, বিভিন্ন জায়গায় ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিছু জিনিস ধ্বংস করছে। এইখানে গিয়ে বলছে তোমাদের নিরাপত্তার জন্য আমরা এটা বসাবো, এটার নাম রাডার। বলছে আমরা এটা বসাবো, আমরা এটা বসাইয়া তোমাদেরকে নিরাপত্তা দেব। আমাদের মিডল ইস্টের ভাই বোনরা, রাজা বাদশারা জিজ্ঞাসা করছে কি নিরাপত্তা দিবা? আমরা তো এখানে মানে কিসের ভিত্তিতে নিরাপত্তা দিবা? ওইখানে জঙ্গি আসবে, এখানে ইরানিরা আসবে, আগো হাত থেকে তোমাদের রাজত্বটা রক্ষা করব। এইটা কয় না যে তোমাদের দেশের জনগণ বা দেশটাকে রক্ষা করবে, এটা কিন্তু বলে নাই। বলছে তোমাদের রাজত্বটাকে রক্ষা করব। এখন ইরান ওইখানে মাইরা দিছে, মাইরা কইছে আচ্ছা, কইছে যে এবার তুই রক্ষা কর। এখন এটা হইতেছে ইরান মারছে। কিন্তু আপনারা যদি আমি জিজ্ঞাসা করি মেজর আক্তার, আপনি কইছেন আমি বাংলাদেশি, এইটাই তো প্রতিবাদ। এইসব গলাবাজিতে আর প্রতিবাদে কিতেছে, এবং আপনারা ওয়েলকাম কইরা কইরা তাদেরকে ভিতরে ঢুকাইতেছেন। মিডল ইস্টে না হয় ইরানের মতো মাথা ভাঙ্গা একজন আছে, কিছু একটা মাইরা প্রয়ের দিছে, ভেঙ্গা ফেলাইছে। এখন আপনি কি ওই এই যে স্থাপনাগুলো আছে এর পাশে দাঁড়ায় বলবেন আমি বাংলাদেশি? ওইটা ভেঙ্গে পড়ে যাবে। মেজর আক্তার, অনেক ধন্যবাদ আপনার প্রাসঙ্গিক বক্তব্যের জন্য। দেখেন, আজকে আমরা ইরানের পক্ষে নিয়েছি বাংলাদেশ। আপনি সকল সমস্যাগুলোর উত্তর যদি এক কথায় চান
তাহলে আমি বলবো আমাদের লায়াবিলিটিস হলো আমাদের লিডারশিপ। আমাদের প্রপার লিডারশিপ না থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় লায়াবিলিটিস, সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকি। আমার স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন করার সবচেয়ে বড় কারণ আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রপার লিডারশিপ। আর এগুলার ভারতের আগ্রাসন থেকে, যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমার একমাত্র অ্যাসেট আমার এই 18 কোটি জনগণ। এই 18 কোটি জনগণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা র্যান্ড সিকার, আমরা যারা তথ্য আদান প্রদান করে খাই, আমরা যারা এই যে এনজিও বানাই, এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি উইদাউট এনি সোর্স অফ ফান্ড, আমাদের এখানে রাজনৈতিক দল আছে কিন্তু তার কোনো আয়ের কোনো হিসাব নাই। তাহলে কোত্থেকে আসে? যে যেভাবে পারে আমাদেরকে সেভাবে তারা ব্যবহার করে, আমরা তাদের ভাড়াটে হিসেবে কাজ করি। আজকে দেখেন আমি ইরানকে সাপোর্ট দিয়েছি, হরমুজের তেল বন্ধ করে দেওয়া হয়েছে। কাদের তেল? হরমুজ প্রণালীর ওয়েস্টে যারা তেল পাঠায় তাদের জন্য। তো এর নিচে যে দেশগুলো আছে তার মধ্যে ইরান একজন। আমি কেন ইরান থেকে তেল আনতে পারি না যদি আমি ইরানকে সাপোর্টই করি? মুসলমান যদি ভাই ভাই হই, তাহলে আমার তেলের জাহাজটা তুমি বন্ধ করতেছো কেন? এই কথাটা বলার মতো লিডারশিপ আমাদের নাই। চীন যদি তার তেল ছুটায় নিয়ে যেতে পারে, চীন যদি তার মিসাইল বিক্রি করার জন্য যদি তেল বিক্রি করতে পারে, তাহলে তো আমরা হয় ইউএস কে অথবা চায়না অথবা ইরানকে বলতে পারি আমরা তোমাকে 2 লক্ষ সোলজার দিয়ে সাহায্য করব। ইরানকে বলতে পারি আমি তোমার বর্ডার ডিফেন্স করব, আমি হরমুজ প্রণালী গার্ড দিব, আমি 2 লক্ষ সৈনিক দিব, আমার তোমার হাইটেক মিসাইল দরকার নাই, আমি হিউম্যান শিল্ড তৈরি করব। অথবা আমি ইউএস কে বলতে পারি আমি একটা কান্ট্রি, আই ক্যান অ্যাফোর্ড টু লুজ 200,000 পিপল, ইয়াং এনার্জেটিক আছে, আমি তোমাকে দিব, আমি তোমার ইনফেন্ট্রি হিসেবে কাজ করব, আমি হরমুজ প্রণালী ক্লিয়ার রাখবো। আমি যেই কথাই বলি, আমাকে প্রেম নিবেদন করতে হলে তো প্রকাশ করতে হবে। আই লাভ ইউ লাভ দে বললে, আই লাভ ইউ লাভ দে বললে তো থাপ্পড় খাইতে হবে। সত্যি আমাকে একটা ভিশন এন্ড মিশন এন্ড ওয়ে থেকে বলতে হবে, তার পাশ দিয়ে ঘুরঘুর করতে হবে, নাহলে তার অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে হবে, তার প্রয়োজনে কাজে রাখতে হবে, তারপরে সময় সুযোগ বুঝে বলতে হবে আই লাভ ইউ। আপনি সাকসেসফুল হইতেও পারেন। ওকে, আপনি সাকসেসফুল হইতেও পারেন। আপনার কাছে আমি ব্যাক করতেছি, চমৎকার ভাবে বলছেন ভাই। আমার আপনার কাছ থেকে ট্রেনিং নিতে হবে, কারণ আই লাভ ইউ বলতে গেলে আমার মনে হয় লোকজন মনে করবে এই লোড এটা গালি দেয়। ওকে, ঠিক আছে, আমি আপনার কাছে ব্যাক করব। মামুন ভাই, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, এতক্ষণ আমরা মেজর আক্তার ভাইয়ের কাছ থেকে মূল্যবান ঐতিহাসিক প্রেক্ষাপট সহ ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনেছি, কিন্তু একটা জায়গায় আমি স্ট্রাক হয়ে যাই। এটা আমাদের দেশের বা কালচারালি কত বড় ধন্যতা, একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা সে যদি অভিমান করে বলে যে ভুয়া সার্টিফিকেটে বাংলাদেশ বোঝায় মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেটে, আমার এই সার্টিফিকেটেরও দরকার নাই, আমার মুক্তিযুদ্ধও বলার দরকার নাই, এটা কি আমাদের কালচারাল ধন্যতা নাকি আমাদের দেশের মানুষের অসততা, মানুষের ইডিওসি, মানুষের লোভ এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকছে তারা মেজর আক্তারের মতো একজন মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করবে না? এখন মেজর আক্তার বসবে, দরকার নাই তোর সার্টিফিকেটের, অর্থাৎ দেখতে চাই না তোর কুত্তা সামলা। মানে বিষয়টা কি এই পর্যায়ে গিয়ে কালচারালি আমরা ঠিকছি? মামুন ভাই, আপনার কি মনে হয় এই বিষয়টাকে? এটা দুইটা দিক দিয়ে আলোচনা করা যায়। আক্তার ভাই যেভাবে উনার অবস্থা আমি শুনলাম, উনি মুক্তিযুদ্ধ করছে এদেশের মানুষকে রাজনৈতিক অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য, স্বীকৃতির উনি দেখেন নাই, উনি কিছু প্রাপ্তির জন্য করেন, যেটা হলো আসল মুক্তিযুদ্ধ। আর মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া, সেটা এখনো শেষ হয়নি। ভৌগোলিক স্বাধীনতা হইলেও রাজনৈতিক অর্থনৈতিক স্বাধীনতা হয় নাই। তো কাজে আমি তাকে রেসপেক্ট করি। আমি নিজে মুক্তিযুদ্ধ ছিলাম। 2017-তে একটা সার্কুলার পাইলাম। আমি তো 2002 থেকে বাংলাদেশে 4 মাস আর প্যারিস আসা যাওয়া করতাম সবসময়। তখন একটা পাঠাইলো ওখানে, আপনার হজরত আলী বলেছেন কাউন্সিলর, একটা আমাকে নোটিশ পাঠাইলো যে যেসব মুক্তিযোদ্ধারা বিদেশে আছে তারা এখনো করতে পারে। কি মনে করে এক বন্ধু বললো আপনি ছিলেন, আপনি করে দেন।
তো আমি করে দিলাম। পরে দেখলাম যে সব কি হয়ে গেছে, সব ডিটেলস বলে দিছি। আমি কোথায় যুদ্ধ করছিলাম তাও আমি বলছি, পুরো ডিটেলস ছাত্রী। সেই করাচিতে প্লেন হাইজ্যাকিং কেসে কয়েকজন ছিল, আমি ফার্স্ট ইয়ারে পড়তাম 71-এ, আর 5-7 জন ছিল ক্লাস 10-এ, সব ব্রিলিয়েন্ট ছাত্র। সবাই অ্যারেস্ট হয়ে গেল, আমাকে মেরে ফেলার চেষ্টা করে, হুলিয়া ছিল। আমরা প্লেন হাইজ্যাক করা, আমাদের গ্রেনেড পিস্তল অনেক কিছু আছে। এই যে প্রবাসে আমরা মুক্তিযুদ্ধ করছি, অনেকে বলে যে ভাই আপনারা তো প্রবাসী ছিলেন। আমি বলছি যে শত্রু দেশের মুক্তিযুদ্ধ একটা বইও আছে, ওখানে লেফটেন্যান্ট হাসান ছিলেন আমাদের সাথে, M.A. খান ছিলেন তখন ওখানে, এই যে তারেক জিয়ার শ্বশুর। এখানে বদরুল কবির যে মারা গেছে এই যে কোভিডে, আমরা দুজন ওই কারসাজে যাইয়া ওখানে আমরা ফ্লুয়েন্ট উর্দু বলতে পারতাম বলে অর্গানাইজ করেছি। তো এখন আপনি দেখেন, আপনার যে আমরা মতিউর বলে, মতিউর তো ওখানে হয়েছে। তো কাজে সেই সময় আমরা 5 লাখ বাঙালি ছিলাম, ইয়াং ছেলেরা, আমরা যেভাবে চেষ্টা করেছি, আমরা তো মারা যেতে পারতাম, পরে কিডন্যাপ করেছে, সেটা আমি বলছি না। তো আমি কখনো মুক্তিযুদ্ধ সার্টিফিকেট করি না। রক্ষী বেন আমাকে অ্যারেস্ট করছিল, তো বেশি করে রাখতে পারে না, আমার ছুটায় আনছে। কারণ ব্যাপারটা হলো যে আমরা যেই স্বপ্ন দেখছি, আমার ফাদার ভাষায় ন্যাপ করতেন, আমি ছিলাম নিজে দেখছি যে পাকিস্তানি হিসেবে হিউমিলেটেড হয়েছি। প্রশ্ন হলো যে নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি। পরে ফ্রান্সে এসে আমার এক বন্ধু বললো, তার বাবা ওই যখন নাকি ফরাসি দেশে অকুপাইড ছিল নাজিদের, তখন লেজো ডনার সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়, তার বাবা অ্যাকসেপ্ট করে নাই, বলছে আমি আমার দায়িত্ব ছিল মুক্তিযুদ্ধ করছি, আমি কোনো খেতাবে করি নাই। তা আমার মনে হয় আক্তার ভাই বোধহয় ওই দৃষ্টিকোণ থেকে বলছে। তো আজকে দর্শক শ্রোতা মন্ডলী অনেকেই ভুলে গেছেন এই যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে, এই যে কোটা ভিত্তিক, আরে কেন কোটা হবে, দেশই তো স্বাধীন হয় নাই। তারপরে আক্তার ভাই একটা সুন্দর কথা বলছেন যে 46-এ যে ভাইসরয় যে ওভাল যে ছিল, যে তখন যে ব্রিটিশের সময় যে এক রাখার জন্য যে কনস্টিটিউশনালে যে গ্যারান্টি থাকবে মাইনরিটিদের জন্য, জিন্না সাহেব রাজি হয়েছিলেন। ওখানে জওহরলাল নেহেরু, এই যে বইটা আছেন, যে এই যে আপনার এটা ইংলিশেও আছে, দেখবেন, ভালো স্বাধীন হলো আপনার, স্বাধীন হলো আপনার মৌলানা আবুল কালাম আজাদে। তো এইটা অনেকে জানে না, এইটা হলো জওহরলাল নেহেরুকে যখন নাকি কংগ্রেসের সভাপতি হলো, তখন সে বলছে পরেরটা পরে দেখা যাবে। তখন জিন্না সাহেব খেপে গেলেন যে এখনই সাংবিধানিক ভাবে গ্যারান্টি দেওয়া হচ্ছে না, পরে কি হবে, তারপর ডাইরেক্ট অ্যাকশনে গেলেন। কাজে এই যে ব্রিটিশ ভারতকে ভাগ করছে, এটা সম্পূর্ণ দায়ী হলো এই যে নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং গান্ধীও তাদের সাথে যোগ দিয়েছিল, অথচ দোষ দিছে আমাদের। টু নেশন থিওরি তারাই ইম্পোজ করছে, আমার তো দরকার ছিল না। কাজেই লাহোর রেজলিউশনটা ছিল অনেকগুলো স্টেটস হবে, তার ভিতরে বাংলাদেশ হওয়ার কথা ছিল। সব কথা হলো যে উনি যেটা বলছেন যে বাংলাদেশে বেঙ্গল প্রেসিডেন্সিটা তো একেবারে কত বুঝা ছিল। আর গঙ্গারিডাই যে আগে সভ্যতা, আলেকজান্ডার আসে নাই। গঙ্গা সভ্যতা, আমরা একটা বই লিখেছি গঙ্গা সভ্যতা, আর একটা হলো সিন্ধু সভ্যতা। গঙ্গারিডাই বাঙালি সভ্যতা, বিশাল সভ্যতা, আর্যকে আমরা ঠেকায় রাখছি। একই ভারতে যেটা বললেন, সাউথে হলো রাবণের পূজা করে, হ্যাঁ, তারা দেশপ্রেমিক, আর রাবণ হলো উত্তর ভারতের আগ্রাসী। আমরা ইতিহাস ভুলে গেছি। কাজে আমরা যে আজকে বাঙালি, যে প্রায় 12শো শতাব্দী আমরা স্বাধীন ছিলাম, আর্যরা পর্যন্ত আমাদেরকে পরাজিত করতে পারে নাই। তো আজকে বাংলার যে অধিবাসী বাঙালি, এই বাঙালি জাতীয়তাবাদী হলো সুলতান ইলিয়াস শাহ, সুলতানে বাংলা অনেকগুলো জনপদকে একত্র করছিল, নিজেকে বাঙালি জাতীয়তাবাদ। আজকে আমরা মনে করি বাঙালি মানে আমরা হিন্দু। আরে না রে ভাই, আমরা ইনফিনিটি কমপ্লেক্সে বুঝবো কেন? কাজে আজকে বিশাল বাংলা, আমাদের 47-এ 13 জুনে যেখান থেকে আমরা আছাড় খেয়েছি, আমরা যেখানে পরাজয় হয়েছে সাময়িক, তো সেখান থেকে আমরা প্রতিরোধ শুরু হয়েছে। তো সেখান থেকে মামুন ভাই, আপনার নেতা ভাষা নেই বলছে আসাম আমাদের, ত্রিপুরা আমাদের। এক্স্যাক্টলি, এটা আপনার নেতা কয়ে গেছে। হ্যাঁ, আমার ফেসবুকে এটাই লেখা আছে। ভাই ঠিক এটা না হলে অসম্পূর্ণ হবে বাংলার স্বাধীনতা। ওকে, আমিও আপনার মাওলানা সাহেবের সাথে আমিও খুব গর্বিত যে উনি এই কথা বলছেন, খুব গর্বিত। এখন এই আসাম আর ত্রিপুরা সব আমাদের দাবি কইরা ওই আসাম আর ত্রিপুরার ধারে কাছেও না যাইয়া ওই ভারতের আধিপত্যবাদকে ছড়ানোর জন্য কতগুলা রাডার বসাইছেন, কলাপাড়ায় বসাইছেন, মৌলভীবাজারে বসাইছেন, শেষ বাজারে বসাইছেন, ওই কি জন্য চিকেন নেকের ওইখানে বসাইছেন, ফেনীতে বসাইছেন, টোটাল 13টা বসাইছেন। এখন ওই মালানার সাবজেক্ট কইছে আসাম আমার আর ত্রিপুরা আমার, এটা কি মুরগির খুপে বৈশা চিল্লানি দিচ্ছেন, নাকি ভারত কইছে তোর আসাম খাওয়াই দিচ্ছি, পরে পুরানারে আমি গিল্লা খাবো হালার পতি? এদিকে কাহিনী কোন দিকে গেছে? এটা তো আপনি প্রস্তুত করছেন, ভালোই হয়েছে, কিন্তু উনি পাশাপাশি আরেকটা কথা বলছিলেন। আমি আপনারা এবং মেজর আক্তার ভাইয়ের প্রচন্ড সম্মান করি, কিন্তু আক্তার ভাইও আমার কথাগুলোর উত্তরটাও দেয় নাই। উনি কি করছেন জানেন? উনি ক্লিনটনিয়ান উত্তর দিচ্ছে। প্রেসিডেন্ট ক্লিনটনরা জিজ্ঞাসা করছে
মিস্টার প্রেসিডেন্ট, ডিড ইউ হ্যাড সেক্স উইথ মনিকা লিউস্কি? সে কয় না হ্যাঁ অথবা না, সে কি কইছে জানেন? ইট ডিপেন্ডস হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাভিং সেক্স। তখন ব্যাখ্যা করা শুরু করছে, কিন্তু উত্তর দেয় নাই। আমি আপনারে জিজ্ঞাসা করতে চাইতেছি যে বাংলাদেশের যেই দেশটাকে এই মুহূর্তে আমরা দেখছি, এই বাংলাদেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব আমাদের হাতে না। আমরা ভুয়া গ্রাজুয়েট, ভুয়া মাস্টার ডিগ্রি হোল্ডার হইয়া আমরা কইতেছি আমাদের স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। আপনি এই কথাটার সাথে একমত কিনা? 100% একমত। দেশ স্বাধীন হয় নাই। আমি এই জন্যই বলছি যে আমরা পিন্ডির শৃঙ্খলা থেকে মুক্ত পেয়ে ভারতের দাসত্বের জন্য মুক্ত করে, এটা তো বাংলা ভাষারই বলছিল। কাজে আপনার সাথে আমি 100% একমত। ওকে, এখন আমরা যে এই তাইলে কি আমরা একটা মিথ্যাচারিতা মাইনা নিছি? অর্থাৎ একটা লোক ওরা আইসা জাজের চাকরি নিছে, কইছে আমি বিসিএস ক্যাডার, ও বিসিএস পরীক্ষাই দেয় না, আমরা মাইনা নিলাম। না, আপনি ঠিকই বলছেন। আমরা কেন মানবো? যেখানে অরোরা ছিনতাই হয়ে গেছে গা, যেখানে ওসমানী, যেখানে আমরা বিজয়ের মাল আমরা নিব, ছিনতাই হয়ে গেছে। সেই ছিনতাইয়ের অর্ধ বিপ্লব সম্পন্ন করছিলাম এই যে জুলাই আগস্ট 24-এ। অর্ধ বিপ্লব পালাইছে, পূর্ণাঙ্গ হয় নাই। কাজে মুক্তিযুদ্ধ অসম্পূর্ণ, চলমান প্রক্রিয়া। ওকে, আপনাকে আমি যদি ঠান্ডা মাথায় যে কথাটা বলছি, আক্তার ভাই একটা কথা বলছে, এই কথাটাকে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আক্তার ভাই বলছে আমাদের রাজনৈতিক লিডারশিপ। আমি যদি আক্তার ভাই যদি রাজনৈতিক লিডারশিপের কথা বলে, আমরা সারা জীবন আক্তার ভাই এবং আপনি, আমরা জন্মের পরের থেকে, আমি আমার জন্মের পরের থেকে শুনছি, ওরে বাবা রে বাবা, মুজিবের মতো এত বড় বিশাল নেতা হয়, তাজউদ্দিনের মতো এত বিশাল নেতা হয়, মিজানুর রহমান চৌধুরীর মতো এত বিশাল নেতা হয়, মাওলানা ভাসানী, মনি সিং, মোজাফফর আহমেদ এদের মতো এত বড় নেতা হয়। এরপরে সবার শেষে কইলাম ওরে বাবা রে বাবা, আমাদের তাত্ত্বিক সিরাজুল আলম খানের মতো এত বড় নেতা হয়। সব এত বড় বড় নেতা, পরে শুনলাম সিরাজুল আলম খান ইন্ডিয়া যাইতে গেলে তার ভিসা লাগে না। সিরাজুল আলম খান ইন্ডিয়া যাইতে গেলে ওইখানে তার হোটেল বুকিং লাগে না, তার জন্য সবকিছু গুছানো থাকে। আমরা জানলাম তো সাইন নেতারে মধ্যে মাইরা ফেলাইছে, পরবর্তী শুনি যে ওনাদের জন্য ভারতের বিছানা রেডি করা থাকতো, ভারতের এয়ারপ্লেন টিকিট বুকিং করা থাকতো, ভিসা রেডি করা থাকতো। এখন সমস্যাটা কি লিডারশিপের, নাকি রাজনীতি নামের যেই চর্চাটা বাংলাদেশে আছে এটা আদৌ কোনো রাজনীতি না? লিডারশিপ বলতে যে লিডারশিপকে আমরা দেখি, এখানে লিডারশিপ বলতে আদৌ কখনো কোনো কিছু ছিল না। সাবজেক্টটা এইটা কিনা? 100% সত্য কথা। নেতার রঙেই রং। শেখ মুজিব মুক্তিযুদ্ধ না কইরা মুক্তিযুদ্ধের সর্বদিনায়ক, তারপর জাতির পিতা, হোয়াট এভার ইট ইজ। কিন্তু কাজেই আমাদের দেশে মিথ্যাচার হচ্ছে, ইতিহাস বিকৃতি হয়েছে। এখন ইতিহাস লেখকও মিথ্যাবাদী, পাঠকও ওইরকম বেকুফ। তো এটার জন্য আমাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার মনে হয় আক্তার ভাইয়ের মতো লোক অনেক বেশি আপনার এইখানে আসা উচিত। আমি নিজেও লজ্জিত, ওনার সম্পর্কে এই এতগুলো জানতাম না, ডিটেলস সামনাসামনি দেখা হয় নাই। আমার একটা জিনিস আমি সবার থেকে শিখবো। কাজে আজকে ওনার রাজনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, কিন্তু ওনার মতো যদি 10টা লোক থাকতো, এই যে লিডারশিপের কথাটা বললেন, যে আমাদের প্রফেট হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি লিডারশিপটা এস্টাবলিশ না করতে পারতো, তাহলে কিন্তু তার ইসলাম প্রতিষ্ঠিত হতো না। ইসলাম মানে শান্তির ধর্ম, সকল ধর্ম মতকে নিয়ে করছেন। মুসলমানের একটা ধর্ম, আর ইসলাম হলো একটা ফিলসফি, শান্তির ধর্ম। তো কাজেই লিডারশিপ এই জন্যই বলো, উনি একটা প্রথমেই তার ফলোয়ারদেরকে একটা কলমা না পড়াইলে কিন্তু লিডারশিপ হতো না। বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, তার রসুল, অর্থাৎ তার নিজে, এটা বলাই নিছে তার প্রেরিত পুরুষ। কাজে আজকে যদি আমাদের ওই লিডারশিপের মধ্যে যদি দুর্বলতা থাকে, লিডার যদি নিজেই মানে অসৎ হয়, লিডার যদি যেটা উনি করে নাই সেটার দাবিদার হয়, কাজে শেখ মুজিব তার অনেক সার্থকতা থাকতে পারে, অনেক থাকতে পারে 70 পর্যন্ত, কিন্তু শেষের দিকে উনি তো সারেন্ডার করছে। পৃথিবীর ইতিহাসে প্রধান সেনাপতি যুদ্ধের আগে সারেন্ডার করছে, পৃথিবীর ইতিহাসে নাই। আর আপনি যে 4 জন নেতা বললেন তাদের কথা বাদিয়ে দিলেন। তাজউদ্দিন তো আগেই দস্তখত লেখেছে 7 দফায়। আর এই যে দেরাদুনের ট্রেনিং এ প্রাপ্ত সিরাজ আলম খানরা, হ্যাঁ, এরা তো পাতানো বিরোধী দল সাজছে রে ভাই। এরা মুক্তিযুদ্ধ ফিরে তরুণ যুবকদেরকে মাথায় ঢুকাইছে সমাজতন্ত্র, হ্যাঁ, আর ওদিকে বলছে ভারত বিরোধিতার, যেহেতু মানুষ বুঝে গেছে ভারত বিরোধিতার নামে ভারতের স্বার্থ রক্ষা করা। আজকেও তাই হচ্ছে। আজকে বিএনপি কি করছে? আমি সবসময় বলছি,
বিএনপি ইজ দ্য ট্রিপল এজেন্ট অফ ইন্ডিয়া। আমি বহুবার বলছিলাম, ক্ষমতায় গেলে ভারত প্রীতি, ক্ষমতার বাইরে ভারত প্রীতি, হ্যাঁ, মানে ভারত ভীতি। এখন তো প্রকাশ্যই তারা চুক্তি করেই ভারতের সাথে করেই 10 দফা চুক্তি, যেটা নাকি আনন্দবাজার বলছে, আজ পর্যন্ত কোনো রিজেন্ডার দেখলাম না। আজকে আপনি গোর্খদক্ষ আব্বাস বলেন, তারপর এতগুলো নাম বলেন, আজকে তারাই চলে আসছে। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগকর্তাকে, আজকে আপনি যেটা নাকি তাইওয়ান মন্ত্রী যাকে বলেন, আজকে সে ইকোনমি কন্ট্রোল করতেছে, হোম মিনিস্টার কন্ট্রোল করতেছে, ওই সিলন মন্ত্রী। এদের বিরুদ্ধে কথা বলার লোক নেই রে ভাই, কথা বলার লোক নেই। কাজে লিডারশিপটা ইম্পর্টেন্ট, যে তার অভিজ্ঞতার ভিতর দিয়ে সত্যকে বুঝেছে। কাজী নজরুল ইসলাম বলছে, আমার কাব্য আমার জীবনের অভিজ্ঞতা থেকে এসছে। আমার মনে আখতারুজ্জামান ভাইয়ের যে অভিজ্ঞতা আজকে আমি শুনে আমি বলবো যে ওনার এই অভিজ্ঞতা আমাদের শুরু আগে যেটা বলছেন, উনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের সামনে যে কথাগুলো বলছেন, এগুলো দর্শক জানে না, জানতে দেওয়া হয় নাই। কাজে লিডারশিপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি আপনার সাথে মামুন ভাই, এখানে আমি এখানে আপনার এবং আক্তার ভাইয়ের ফিলোসফিক্যালি দুইটা জায়গা থেকে আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। মেজর আক্তার একটা ভালো প্রোডাক্ট, ঠিক আছে, মেজর আক্তারের সামনে আমরা তার আলোচনা সমালোচনা করি, এটা গিবত না, উনি একটা প্রোডাক্ট। এখন মেজর আক্তার যে একটা ভালো প্রোডাক্ট, এটা মানুষকে জানতে হবে। কিন্তু ওই যে আমরা ছোটবেলায় সীতানাথ বসাক আদর্শলিপিতে কইছে আপনারে ভালো বলে ভালো সেই নয়, ওই ব্রাহ্মণবাদ মাথার মধ্যে ঢুকাইছে, ওই ব্রাহ্মণবাদ ঢুকাইয়া মাথার চুল গেছে, আক্তার ভাইয়েরটাও গেছে, আপনারটাও গেছে, কিন্তু এখন পর্যন্ত মাথায় হাত দিয়ে দেখেন না চুলগুলা কেন গেল। আপনারা এখনো সীতানাথ বসাক লইয়া বসে রয়েছেন। আমি আপনার কাছে আসি, আমি মেজর আক্তারের কাছে যাচ্ছি। আক্তার ভাই, আমাদের রাজনৈতিক নেতাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রাজনীতি নাই, প্রাতিষ্ঠানিক রাজনীতি কখনো হয় নাই। আমি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে একটা সেমিনারে গেলাম, সেমিনারের কিনোট স্পিকার ছিল কুলদীপ নায়ার। কুলদীপ নায়ারকে জিজ্ঞাসা করা হইল যে হোয়াট ইউ থিঙ্ক অফ পলিটিক্স ইন বাংলাদেশ। কুলদীপ নায়ার বলছে, আই এম এ পলিটিক্যাল কমেন্টেটর, I can make a comment about politics. But the question you ask, that politics in Bangladesh, that's just a dialogue. তো পাশের থেকে নিউ ইয়র্ক টাইমস এর থমাস ফ্রিডম্যান জিজ্ঞাসা করছে, what make you think that way? বলছে, the thing is going on in Bangladesh in the name of politics is nothing other than political prostitution, social prostitution. বাংলাদেশের অ্যাম্বাসেডর ওখানে বসা, কনসাল জেনারেল বসা, ইন্ডিয়ান 2 জন অ্যাম্বাসেডর বসা, দেখলাম মিসকি মিসকি আসতেছে। আমি চাইলাম দাঁড়াইয়া প্রতিবাদ করব, কিন্তু আমি প্রতিবাদ করতে যে দাঁড়াবো, আমার মনে হইলো যে দাঁড়াইয়া যে বলবো যে না, বাংলাদেশে এটা পলিটিক্যাল সোশ্যাল প্রস্টিটিউশন না। তো কথাটা বলার আগে আমার নিজের কাছে লজ্জা লাগলো। লজ্জা কি জন্য লাগলো? আমার নিজের সারা গায়ে উদাম, আমি ল্যাংটা, মাথার মধ্যে পাগড়ি দিয়া দাঁড়াইয়া কইলে হইব যে আসে ঢাকা মধ্যে। আমি আর প্রতিবাদ করি নাই। এখন কুলদীপ নায়ারের কথাটা প্রতিবাদ আমি করি নাই একটা কারণে, আমি ন্যাংটা, আমারে ন্যাংটা কইছে, এর প্রতিবাদটা কোন জায়গায়? আমরা গত 54 বছরে শুধু নেতা দেখছি, পার্লামেন্টারিয়ান দেখছি। আরে বাবা, সুরঞ্জিত সেনগুপ্ত পার্লামেন্টারিয়ান, আসিফ জাফর কত বড় পার্লামেন্টারিয়ান। তার ভাই, বাংলাদেশে গত 54 বছরে এমন একজন এমপির নাম বলেন তো, সে একটা লেজিসলেশন লিখছে পার্লামেন্টে বা পাশ করাইছে? একজন, নেম ওয়ান, মেজর আক্তার। ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো? অল ইয়ার্স। আনফরচুনেটলি আমি 10 বছর এমপি ছিলাম। I had the little contribution to do that. আমি সেই জন্য বহিষ্কার হয়েছি, সেই জন্য আমার বিরুদ্ধে পার্লামেন্ট রেজলিউশন হয়েছে। এগুলো তো পার হয়ে আসছে ভাই। আপনার এই প্রশ্নগুলোর জবাব
দিতে হবে, এটা এমপি হওয়ার দিনই বুঝছি। টুমোরো আই হ্যাভ টু ফেস, টুডে আই হ্যাভ বিকাম, বাট আই ক্যানট ডিনাই টুমোরো। মাই পাস্ট ইজ পাস্ট, nothing I can change. Nobody also can do any harm in the past. Whatever I have done, whatever I achieved. Today, what I'm doing, either I do or sleep, today will pass. But I can never avoid tomorrow. I can never avoid tomorrow. Tomorrow will come, will come, will come. I have to be always prepared for tomorrow. আগামী কালকের জন্য আমি কি করব, এটা আমাকে প্রিপারেশন থাকতে হবে। আমি এই পার্লামেন্টে দল থেকে বিদ্রোহ করে একা অংশগ্রহণ করেছি, যখন বিএনপি মনে করেছে পার্লামেন্টে না যাওয়াটা কালচার। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এমপিদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে পার্লামেন্টে কিভাবে কাজ করতে হবে। এই যে জিনিসগুলো আমরা একদিন বলেছিলাম, পিপুল আমাদেরকে ইলেক্ট করেছে পার্লামেন্টে যাওয়ার জন্য। আমি পার্লামেন্টকে ওয়াকআউট করতে পারি, প্রোটেস্ট করতে পারি, কিন্তু আমি পার্লামেন্টকে বয়কট করতে পারি না। এইটা বলার মতো দুঃসাহস আমি দেখিয়েছিলাম, শুধু দেখাই নাই, আমি দলের সে সিদ্ধান্তকে অবজ্ঞা করে আমি সংসদে গিয়েছি। আমি সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দেই নাই। আমি দেশমাতা খালেদার সামনে বলতে সাহস দেখিয়েছিলাম, দুঃসাহস দেখিয়েছিলাম যে ম্যাডাম, you have nominated me to the people to elect me. I am not elected by you. আপনি আমাকে মনোনয়ন দিয়েছেন জনগণের কাছে আমাকে নির্বাচিত করার জন্য, আপনাকে না। জনগণ আমাকে নির্বাচিত করেছে জনগণের প্রতিনিধি হিসেবে, আপনার মনোনীত। তো আমার ডিউটি যে আমাকে ভোট দিয়েছে তার প্রতি সবার আগে। এটা বলা আমার জন্য অপরাধ হয়েছিল 2001 সালে। আমার এমপিগিরি চলে গিয়েছিল, কিন্তু আমি পার্লামেন্টে যাওয়ার কারণে, পার্লামেন্টে অংশগ্রহণ করার কারণে, আর আজকে পার্লামেন্ট মেম্বারদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পার্লামেন্টে কি করে গিয়ে ফেস করতে হবে। কি দুর্ভাগ্য দেশের। মেম্বার অফ পার্লামেন্ট নিডস এ ট্রেনিং। আমি এমন লোকদেরকে মনোনয়ন দিয়েছি, এমন লোকদেরকে সংসদ সদস্য বানিয়ে নিয়ে আসছি, যাদেরকে আজকে প্রশিক্ষণ দিয়ে সংসদে নিতে হয়। আমি জানি না আমেরিকান সিনেটরদের, আমেরিকান কংগ্রেসম্যানদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয় কিনা, বা দিলে পরে সেই ট্রেনিং নেওয়ার মতো কংগ্রেসম্যান ওর আত্মসম্মান মেনে নেবে কিনা আমি জানি না, কিন্তু আমরা গর্ব করে বলি। আমি উত্তরটা সরাসরি আসতেছি উত্তরতে। আজকে আমি বলেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের লিডারশিপ তৈরিটা ঠিক না হবে, আজকে আমি 206 জন সরকারি দলের সংসদ সদস্য হয়েছে, 206 জন আউট অফ 300। কি দুর্ভাগ্য আমাদের, 25 জন মন্ত্রী বানানোর মতো মেম্বার অফ পার্লামেন্ট আমরা পাইনি, যাদের উপর আমরা আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, যাদের উপর চিন্তা করতে পারি জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। আজকে 4 দিন চলে গেছে ইরান ক্রাইসিস, আজকে কি করেছি আমরা? তেলের কোটা করে দিয়েছি। আমরা কিন্তু ইমার্জেন্সি 1 শিপ তেল কিনতে পারি নাই। মায়ানমারও তো তেল বিক্রি করে ভাই, সে তেলও তো আফ্রিকাতে যায়। ভারতের আসাম থেকে তো তেল বিক্রি হয়। আমরা যদি আজকে আপনি সোভারেন্টির কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, আজকে যদি আর 10 দিন বাজারে তেল না থাকে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে? আমরা এখন যাচ্ছি বর্ডার গার্ড দিতে, যাতে আমার এখান থেকে তেল না যায়, যখন আমার ওখান থেকে তেল আসার দরকার স্মাগলিং করে। এখন আমি কি করছি? আমার তেল যেন ওখান থেকে না যায়, আমার নিজের তেল নাই, তেল স্মাগলিং ওখানে কেমনে যাবে? এখন তো ওয়েস্ট বেঙ্গল থেকে তেল স্মাগলিং করে আমার আনতে হবে, আসাম থেকে তেল স্মাগলিং করে আমার আনতে হবে। দিস ইজ এ স্ট্রেট ক্রাফট হয়। আপনি কি মনে করেন মেক্সিকান থেকে
মেজর আক্তার, আমি আপনার কথাটাকে প্রাসঙ্গিক করার জন্য একটা কথা আমি এখানে ইন্টারজেক্ট করব। সাবজেক্টটা হলো, বাংলাদেশে ভারতের অনেক বন্ধু আছে। ভারতের হইয়া অনেক বাংলাদেশি বাংলাদেশ থেকে চোরা কারবারের মাধ্যমে বাংলাদেশের তেল ভারতে পাঠাবে, কিন্তু ভারতে বাংলাদেশের কোনো বন্ধু নাই যারা এক বোতল তেল বাংলাদেশের হইয়া বাংলাদেশে আনবে ভারত থেকে। সো আপনারা বলেন যে ভারত থেকে বাংলাদেশে ব্ল্যাক মার্কেটে তেল আনবে, কিন্তু আনার মতো ওখানে আপনাদের কোনো বন্ধু নাই, আমাদের কোনো বন্ধু নাই। কিন্তু বাংলাদেশে বর্তমান সেনাপ্রধান ভারতের বন্ধু, সে নিজে ইউনিফর্মের তলে বোতল চুরি কইরা তেল এবং গ্যাস ভারতে দিয়ে আসবে। বর্তমান সেনাপ্রধান, বর্তমান নৌবাহিনীর প্রধান, বর্তমান বিমান বাহিনীর প্রধান বগলে করে তেল চোরা কারবারের মতো ওইখানে নিয়ে যাবে। এবং নতুন ডিজিএফআই যে ডিজি হয়েছে, সে তার রেকটামের মধ্যে স্বর্ণ লুকাইয়া লইয়া যাইব ভারতের জন্য। কিন্তু ভারত থেকে ডাক্তার ভাই কার্নেগির কথা, if you do not have that capacity to accept the truth, just look other way and have it. আপনাকে আমি বলি, আমি যেই কথাটা আপনাকে বলি, আপনি আমার কথাটাকে যদি পারেন প্রতিবাদ করেন, যদি পারেন আমারে গালি দেন, আমার কোনো অসুবিধা নাই। পশ্চিমারা মধ্যপ্রাচ্যে গিয়া রাডার বসাইছে নেওয়ার জন্য। ভারত বাংলাদেশে খালি রাডারই বসায় নাই, রাডারের মতো হিউম্যান রাডার বসাইছে। একজনের বানাইছে সেনাবাহিনীর প্রধান একটা রাডার, একজনের বানাইছে বিমান বাহিনীর প্রধান আরেকটা রাডার, একজনের বানাইছে বিডিআর এর ডিজি আরেকটা রাডার। আর আপনি আজকে কইতেছেন ভারত থেকে তেল আনবে বোতলে কইরা চোরা কারবারি। না ভাই, ভারতে আমাকে বন্ধু নাই, কিন্তু বাংলাদেশের সবাই আমরা ভারতের বন্ধু, আমরা নিয়ে যাব। বলেন। আমি আপনার সঙ্গে দ্বিমত করতে চাচ্ছি না, বাট আমি কিছু ফ্যাক্ট আপনার কাছে একটু কারেকশনের জন্য দিচ্ছি। পারসেপশন হয়তো আপনি ঠিক। ভাই একটু মাফ করবেন, আপনি কি একটু ডান পাশে আসবেন? আপনার মুখটা কেটে যাচ্ছে, ক্যামেরার বাইরে যাচ্ছে। এখন ঠিক আছে? ওকে, জি। আপনার পারসেপশনটা ঠিক হইতে পারে, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কারণ আমি ভালো না মন্দ এটা আপনি বিচার করবেন। আমি নিজে দাবি করলে তো হবে না। আপনি আমাদের সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, ডিজি প্রধান যেটা বলেছেন, এটা তাদের ইমেজ প্রবলেম। এটা ইমেজ প্রবলেম। এই ইমেজটা তারা ক্লিয়ার করে না, তারা পরিষ্কার করার চেষ্টা করে না। কিন্তু আমি মনে করি, একজন সাবেক সৈনিক হিসাবে আমি মনে করি, আমার সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নেভি প্রধান, ডিজি প্রধান, ডিজিআর প্রধান, by virtue of their appointment, they cannot be pro-Indian, because he has to always work, act and train his men to fight against India psychologically, মনস্তাত্ত্বিক ভাবে তাকে হইতে হবে। হয়তো তার বাহ্যিক আচার আচরণ, this may be in disguise, that may be another cover, কিন্তু আমরা যেটা মনে করি, পলিসি শুড বি টেকেন বাই দ্য গভর্নমেন্টস। গভর্নমেন্ট আজকে নিবে। আজকে যে এই যে বিভিন্ন ভারতীয় লোক আছে, দেখেন আমাকে তো গত 3 মাসে আমি আগে কোনোদিন ভারতীয় সঙ্গে ইন্টারাকশন করি নাই, কিন্তু আমি জামাতে যাওয়ার পরে আমার অনেক ইন্টারাকশন করার সুযোগ হয়েছে টু ক্লিয়ারিফাই যে জামাতের অবস্থা ভারতের সঙ্গে কি হবে। আমি কিন্তু পরিষ্কার স্পষ্ট বলেছি, we are very clear, we are neither anti-Indian nor pro-Indian, we are 100% pro-Bangladeshi। আমি কখনোই চাই না তুমি ইন্ডিয়া আমাকে তোমার স্যাক্রিফাইস করে সাহায্য করো, আমিও তোমাকে কোনো সাহায্য করব না at the cost of my interest। এখন পাওয়ারে আমরা যাব কি যাব না সেটা ডিপেন্ড করবে জনগণের ভোটে।
কিন্তু ভারতের চাণক্য রাজনীতির কারণে তারা আমাদেরকে বিশ্বাসে নেয় নাই। আমরা 90% মুসলমানের রাষ্ট্রে একটি মুসলিম রাজনৈতিক দল বাহ্যিকভাবে জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। ইন আদার ওয়ে আপনি যদি বলেন যে আমাদের জনগণের উপরে তকমা লাগিয়ে দেওয়া হয়েছে, দে আর নট ইন্ডিয়ানস। কারণ ইলেকশনের আগে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার যে ইন্ডিয়ার ফেভারে যারা আছে তাদেরকে জনগণ ভোট দিবে না, এবং 12ই ফেব্রুয়ারি আগে এটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল, জনগণের সামনে ক্লিয়ার ছিল যে জামাতে ইসলাম কোনো অবস্থাতেই প্রো ইন্ডিয়ান নয়, এবং জামাতে ইসলাম কোনো অবস্থাতেই ভারতের ইন্টারেস্ট দেখবে না, এবং বাংলাদেশের জনগণকে প্রো বাংলাদেশ হিসেবে দাঁড় করাবে। কিন্তু আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, যে ইঞ্জিনিয়ারিং আপনি দেখেছেন, এই যে আমাদের এক মহিলা কি বলে মানে পরিবেশবাদী পরিবেশ দূষণ করেছে, যেভাবে পরিবেশকে দূষণ করেছে দেখছেন, সে প্রকাশ্যে বলে দিয়েছে যে একটা ইসলামিক রাজনৈতিক দলকে সে আসতে দেয় নাই। তার মানে কি দাঁড়ায়? এদেশের জনগণের উপরে তকমা আটিয়ে দেওয়া হলো। যদি জনগণ ভারতের প্রতি আসক্ত না হয়, যদি জনগণ মনে করে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত দ্বারা আক্রান্ত হবে, তাহলে তারা কি করে ভারতের তোষণকারী, ভারতের পক্ষে রাজনৈতিক দলকে ভোট দিয়ে জয়লাভ করতে পারে? এই বিষয়টা তো আমাদের পরিষ্কার হইতে হবে। আমি তো জনগণের রায়ের বিরুদ্ধে যেতে পারি না। আমি জনগণকে তার অ্যাকশনের জন্য আমি কখনোই জনগণের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারি না, কারণ আমি একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে বা রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি আমাকে চূড়ান্ত রায় হিসেবে জনগণের রায়কে মেনে নিতে হবে। Major Akhtar, Major Akhtar, I have to ask you a follow-up question. I have to. আপনি একটা কথা বলছেন, সেটা হইতেছে যে তিন বাহিনীর প্রধানের ইমেজ সংকট। ওকে, আপনি আমাকে যে কথাটা বলছেন, আপনি জানেন যে বর্তমানে পশ্চিমা বিশ্বে একটা কথা আছে, এই ইমেজ ডেভেলপ করার জন্য তারা কিছু কাজ করে, আমি জানি। এটার একটা সফটওয়্যারও এখন আছে, অনেকগুলো কোম্পানিও আছে। এখন ধরেন সেনাপ্রধানের, বর্তমান বাংলাদেশের সেনাপ্রধানের ইমেজ সংকট কাটানোর জন্য একটা কনসালটেন্সি গ্রুপ হায়ার করা হইলো। এখন এই কনসালটেন্টরা সেনাপ্রধানরা জিজ্ঞাসা করলো যে তুমি 17 বেঙ্গলের টয়সি হইয়া বিডিআর পিলখানার সামনে 2009 সালের ফেব্রুয়ারি মাসে রাইফেল লইয়া খাড়াই আসিল, আর হাকিমরে কইছিলা ভিতরে যাওয়ার অনুমতি নাই, আপা যাইতে দেয় না। এইটা সম্পর্কে আমরা কি ব্যাখ্যা দেব, যে ব্যাখ্যায় তোমার ইমেজটা একটু ডেভেলপ হবে? দেখেন, বর্তমান সেনা প্রধানের অতীত ইমেজ নাই টু বি চিফ অফ আর্মি স্টাফ, বাট আনফরচুনেটলি পার্সোনাল লয়ালটির কারণে সে চিফ অফ স্টাফ হয়েছে। আমি ইউ ডোন্ট হ্যাভ টু গো ফার্দার। আমি ভুলতে চাই না যে আপনি কোন দেশে আছেন, আমি এই কথাটা ভুলতে চাই না, বাদ দেন। চমৎকার ভাবে বলছেন, এর চেয়ে আর আপনার বলার দরকার নাই আক্তার ভাই। আমি আই স্যালিউট ইউর অ্যান্সার। কিন্তু একটা কথায় আমি ঠান্ডা মাথায় বলি আক্তার ভাই, আমার এই কথাটাকে আপনি একটু মাথায় রাখেন। সেটা কি জানেন, আমারে যদি আপনি বলেন, কেউ যদি বলে আক্তার ভাই আপনি জেকব দেখতে কেমন একটু বলেন তো, আপনার বলা উচিত কি জানেন? ওভারওয়েট অথবা ওবিজ, মোটা একটা বেটা। এখন আমি সচেতন মানুষ হিসাবে বলবো, হ্যাঁ ভাই আমার বড় ভাই, উনি আমার এভাবে অসম্মান করে মোটা কইলো। কিন্তু আমার অবস্থানটা কোন জায়গায় জানেন? আমি রাগ করি না। কেন রাগ হই না জানেন? আমি মোটা, তো আমারে কি চিকন কইব? আমি সাবজেক্টটা মাইন্ড। আমি আপনাকে ইন্টারাপ্ট করি এখানে, খুব স্ট্রং ইন্টারাপ্ট করি। আমি যে দৃষ্টিভঙ্গিতে আইজিপি পুলিশকে পরিবর্তন করব, যে দৃষ্টিভঙ্গিতে আমি বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্ট থেকে লোক পরিবর্তন করব, সেই দৃষ্টিভঙ্গিতে ইট ইজ ম্যান্ডেটরি ফর দ্য গভর্নমেন্ট টু চেঞ্জ চিফ জাস্টিস, চিফ অফ দ্য আর্মি স্টাফ, চিফ অফ দ্য নেভাল স্টাফ, চিফ অফ দি all other paraphernalia, because they served the previous governments. যদি আইজিপি কন্টিনিউ করতে না পারে,
যদি ঢাকা মেট্রোপলিটনের পুলিশের কমিশনার কন্টিনিউ করতে না পারে বিকজ অফ কোয়েশ্চেন অফ দ্য লয়ালটি আগের গভর্নমেন্টের প্রতি, তাহলে এদেরও চাকরিতে কন্টিনিউ করার কোনো নৈতিক অধিকার নাই। এটা আমার ফাঁসি হইলেও আমি বলতে পারবো, এই দেশে থেকেও বলতে পারবো, বিদেশে গিয়ে বলতে পারবো। কিন্তু আজকে আমাদের দেশে কি হয়েছে, আমরা কথায় কথায় একটা সার্বভৌমত্ব ভারতকে আমরা ব্যবহার করি। আমি এখানে আপনাকে স্ট্রংলি আমি একটু থামাবো, এখানে স্ট্রংলি আমি একটা থামাবো। বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করছে কে? জিয়াউর রহমান সাহেব। এখন অনেকে বলে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার আগে আওয়ামী লীগের নেতা হান্নান সাহেব উনিও নাকি স্বাধীনতা ঘোষণা করছিল। আবার 2 দিন আগে কেউ একজন বলছে রিভোল্ট আগে কর্নেল অলি আহমেদ করছে। সাবজেক্টটাকে সেটেল, একটা সাবজেক্টটাকে বিতর্কিত করার জন্য কিছু একটা মতামত দিতে হবে। আমি জানি এটা বিতর্কিত। এখন এই কম্প্যারিজন টেনে আমি যদি বলি স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় অস্তিত্বের মেইন সমস্যা ভারত, এখন কথায় কথায় ভারতের দোষ দিবেন, এই কথাটা বলার তো আমাদের কোনো জায়গা নাই। আসলেই তো দোষ ভারতের। কেন আপনারে আমি বলি, আমি একটা উদাহরণ দেই, আপনি বুঝবেন। আপনি জানেন হুবার ড্যাম তৈরি করা হলো আমেরিকা এবং মেক্সিকোর বর্ডারে। হুবার ড্যাম তৈরি করা হলো। আপনি জানেন যে এডগার হুবারের নামে ওই ড্যামটা করা হয়েছিল। ওই করার সময় স্প্যানিশ ল্যাটিনোসরা আমেরিকায় আন্দোলন করলো এবং আন্দোলনের সময় বলল যে তোমরা যে ড্যামটা তৈরি করতেছো, মেক্সিকোতে যদি ড্রিঙ্কিং ওয়াটার না থাকে অথবা এগ্রিকালচারের জন্য যদি ওয়াটার সংকট হয়, তোমরা তখন কি করবা? আমেরিকা কনস্টিটিউশনালি তারা রেটিফাই করলো যে কোনো মুহূর্তে যদি মেক্সিকোতে ওয়াটার ক্রাইসিস হয় আমরা পানি দিতে বাধ্য থাকবো। এখন একটা মজার কথা আক্তার ভাই, লিন্ডন বি জনসন আমেরিকার প্রেসিডেন্ট, হঠাৎ করে মেক্সিকোতে পানির ক্রাইসিস হইল। এখন পানিটা ছাড়ায় আমেরিকা 3-4 দিন গড়িমসি করলো একটা পলিসির ব্যাপারে, যে ওই পলিসিটা তোমরা হ্যাঁ বলো তাইলে আমরা পানি ছাড়বো। আপনি কি জানেন আমেরিকার রাস্তায় বিপ্লব করতে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে কারা নামছে জানেন? ল্যাটিনোরা তো নামছে, বাদ দেন, কিন্তু প্রতিবাদের জন্য রাস্তায় নামছে সাদারা বেশি, কালোরা বেশি। তারা নাইমা বলছে মেক্সিকোরে তুমি ওয়াদা করছো পানি দিবা, ওইটার সাথে অন্য কিছু সম্পর্ক নাই, তোমরা পানি দাও নাই কেন? আপনি কি জানেন 4 ঘন্টায় ওয়াশিংটন মনুমেন্টের সামনে দাঁড়ানোর আগে লিন্ডন জনসন বইলা দিছে পানি দিয়ে দাও, ঝামেলার দরকার নেই। এখন আপনি এমন এক প্রতিবেশী সাথে সহাবস্থান করতেছেন, 75 সালে মুজিব মারা যাওয়ার 2-3 সপ্তাহ আগে কইছে, সরি কয়েক মাস আগে কইছে যে ফারাক্কা অন টেস্ট 2 সপ্তাহের জন্য আমরা একটু টেস্ট করব এবং এরপরে আমরা এটা বন্ধ করে দেবো, তুমি অনুমতি দাও। মুজিব শেখ 2 সপ্তাহ টেস্ট করার জন্য অনুমতি দিছে। ওই 2 সপ্তাহ গত 54 বছরও শেষ হয় নাই। কারণ বাংলাদেশে যে কোনো রাজনীতিবিদ ইনক্লুডিং আমার বাবা যারা আওয়ামী লীগ করছে অথবা মুক্তিযুদ্ধ করছে সচেতন, তারা যদি বলে যে কথায় কথায় ভারতের দোষ দেন, ভাই কথায় কথায় তো না, আমি তো কই প্রতি নিঃশ্বাসে ভারতকে আমার দোষ দিতে হবে। কারণ আপনারা আমাদের অসততার কথা বলতে পারেন, আমাদের অযোগ্যতার কথা বলতে পারেন, আমাদের অদূরদর্শিতার কথা বলতে পারেন, এগ্রি করি, কিন্তু দোষ তো ভারতের। এটাকে আপনি অ্যাভয়েড করবেন কোনটা দিয়া? প্লিজ গো আহেড। আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, সুন্দর উপস্থাপনা বলছেন, এবং লিন্ডন জনসনের মতো রাষ্ট্র প্রেসিডেন্ট, যে মডারেট প্রেসিডেন্ট ছিল, তার কোটেশন এনেছেন। আমি আগে একটু ক্লিয়ার করে নিই, স্বাধীনতার ঘোষণা, অফিসিয়াল ঘোষণা যেটা হচ্ছে, কে কি মনে করবে জানি না, ইট ওয়াজ নাথিং বাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই ব্যাপারে যদি কেউ করে তো করতে পারে, এটা যদি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলে থাকেন যে গার্ডস নিয়ে দায়িত্ব নিয়ে বলছে, আই অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, এটা আমি নিজের কানে শোনা, এটা নিয়ে কোনো
দ্বিমত আমার নাই, আর কথা থাকতে পারে। আর যদি রেটরিক অর্থে বলেন স্বাধীনতা ঘোষণা, তাহলে মৌলানা ভাসানী নির্বাচন আগে বলছে ওয়ালাইকুম সালাম, পাকিস্তানকে বলে দিছে ওয়ালাইকুম সালাম, বাংলাদেশ স্বাধীন করো, ভোটের বাক্সে লাথি মারো। রিটরিক অর্থে যদি বলেন, রাজনৈতিক ভাষায় যদি বলেন, তাহলে মৌলানা ভাসানী তো 70-এর নির্বাচনের আগেই নির্বাচন অ্যাভয়েড করে বয়কট করে উনি বলেছেন বাংলাদেশ স্বাধীন করো, ভোটের বাক্সে লাথি মারো। আর ফিজিক্যালি যদি বলেন তাহলে আসমরো, যে মার্চের 1 তারিখে জাতীয় পতাকা বানিয়ে ইকবাল হলের সামনে পতাকা তুলেছে। These are the circumstantial action, মুক্তিযুদ্ধটাকে, স্বাধীনতার যুদ্ধটাকে কি বলে এটাকে ক্যানালাইজ করার জন্য, একটি পথে নিয়ে আসার জন্য, বিভিন্ন পথ থেকে একটি পথে নিয়ে আসার জন্য ইতিহাসের বাঁকে বাঁকে অনেক নেতারা কাজ করেছেন। আপনি তাদেরকে তো অস্বীকার করতে পারেন না। কেউ সাকসেস হয়েছে, কেউ সাকসেস হয় নাই। আজকে যদি মনে করেন কোনো কারণে আমরা যদি 71-এ স্বাধীন হতে না পারতাম, কোনো আন্তর্জাতিক কারণে যদি আপোষ হয়ে যেত, হয়তো বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে এসে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারতেন। কিন্তু জেনারেল জিয়া, শফিউল্লাহ, তাদের তো ফাঁসি ছাড়া কোনো পথ ছিল না। তাদের তো ফাঁসি ওই পাকিস্তান আর্মি করতো যদি এটা একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে যেত। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা যারা অ্যাক্টিভ সেনাবাহিনীর সদস্য হয়েছিলাম, আমাদের তো ফাঁসি ছাড়া কোনো পথ ছিল না। বিকজ আমরা অফিসিয়াল রিবেলিয়ন, উই আর নট এ সিভিলিয়ান ফাইটিং এগেইনস্ট পাকিস্তান, উই আর এ প্যারালাল মিলিটারি আন্ডার 7টা-8টা সেক্টরের অধীনে আমরা যুদ্ধ করেছি। হয়তো ইন্ডিয়া পাকিস্তান মিলে একটা কোয়ালিশন হতে পারতো, একটা কোঅপারেশন হতে পারতো, একটা সলিউশনে আসতে পারতো। হয়তো ভুট্টো শেখ মুজিবুর রহমানকে সারেন্ডার করে প্রাইম মিনিস্টার পাকিস্তান বানাইতেও পারতো, এমপি থেকে ব্যাক টু করে নিয়ে এসে পার্লামেন্টে বসাতে পারতো। কিন্তু জেনারেল জিয়াকে কি তার 8 বেঙ্গলকে আবার ব্যাক করাইতো? জেনারেল শফিউল্লাহ কি তার 2nd বেঙ্গল নিয়ে আবার নিচে দিতে পারতো? এই যে বাস্তবতা, এই বাস্তবতা যারা স্বীকার করতে চায় তারা জ্ঞান পাবে। দেখেন আজকে আমাদের বলতে কোনো দ্বিধা নাই, আমার কোন রকম নাই, পরিষ্কার বলতে চাই, ভারত আমাদের ব্যাড নেইবার। নেইবার আই ক্যানট চেঞ্জ, বাট ভারত যদি তার ব্যাড নামটাকে পরিবর্তন করতে চায়, দ্যাট অপশন লাইস উইথ ইন্ডিয়া। ভারত আমাদের কি ধরনের নেইবার হবে এটা বাংলাদেশের নির্ভর করে না। কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে ভারত আমাদের একজন খারাপ প্রতিবেশী। আমার বাড়ির পাশে যারা আছে এরা বিশ্বাসযোগ্য না, এদের উপর আস্থা রাখতে পারি না, এরা প্রতিনিয়ত আমাদের ক্ষতির চিন্তা করে। কাজে মিল্টন ভাই, আমি ভারতকে খারাপ প্রতিবেশী বলতে আমার কোনো দ্বিধা নাই। এখন ভারতকে ডিসাইড করতে হবে, ভারতকে তার কোর্স অফ অ্যাকশন তৈরি করতে হবে। নেইবার তো ভারত চেঞ্জ করতে পারবে না, আর ভারতের এরকম ক্ষমতা এখনো হবে না আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে গিলে খাওয়া। এইটা বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। আর যদি গিলে খায় তাহলে আমরা আবার ইসলামিক ঝান্ডা সারা বাংলাদেশ সারা ভারতে উঠাবো। হায়দ্রাবাদ স্বাধীন, কাশ্মীর স্বাধীন হবে, স্বাধীন হবে, অনেক আরো 20 কোটি মুসলমান সারা ভারতে জেগে আছে, and we will become 40 কোটি মুসলমান। ভারত যদি আমাদের গিলে খেতে চায়, ভারত যদি আমাদের গিলে খেতে চায়, তাহলে ভারত এত বড় হাঙ্গর হয় নাই গিলে খেয়ে হজম করতে পারবে। কিন্তু ভারত আমাদের ব্যাড নেইবার, আমাদের উইশ থাকবে ভারত যেন তার এই অপবাদটাকে পরিবর্তন করে এবং পরিবর্তন করতে। মেজর আক্তার, আপনি আপনার কথার সাথে আমি ভাই দ্বিমত পোষণ করলাম। এটা অপবাদ না, এটা অপবাদ না। মানে আমরা চোরকে চোর বলতেছি, ভারতকে ব্যাড নেইবার বলতেছি। এখন সে যদি ব্যাড আপনি বলছেন না, আপনি যেটা বলছেন না যে ভারতের অপবাদ, এটা অপবাদ না। অপবাদ হয়েছে কোনটা? তার নামে একটা বদনাম আছে, বদনামটা রেটিফাই করো। আমি ভারতের পক্ষে বলছি। ভারত যদি মনে করে অপবাদ দিচ্ছি, ভারত যদি মনে করে অপবাদ দিচ্ছি, আমি রাইটলি মনে করি ভারত আমার একজন ব্যাড
নেইবার, খারাপ নেইবার আমি সত্যি। জাস্টিফাই করতে পারি, আমি যুক্তি ওকে, দিয়ে স্ট্যাটিস্টিক দিয়ে প্রমাণ করতে পারি যে ভারত আমার একজন খারাপ প্রতিবেশী। প্রতিবেশী, ভারত কোনো যদি সন্দেহ মনে নাই। করে আমার এই বক্তব্যটা সঠিক নয়, তাহলে ভারতকে প্রমাণ করতে হবে, তাকে দেখাইতে হবে একমত, যে একমত, সে আমার একজন ভালো বন্ধু, ভালো প্রতিবেশী। আমি সেই কথাটাই একমত। আপনাকে বলতে চাচ্ছি। ওকে, ঠিক আছে, আপনার কাছে আমি ব্যাক করবো। কাজী আব্দুল্লাহ আল মামুন, আহ, আজকের আলোচনাটা আমি অত্যন্ত এনজয় করছি মেজর আক্তারের সাথে কয়েকটা বিষয়। এখন মেজর আক্তার ফাইনালি একটা জায়গায় এসে বলছে, আমার আর মেজর আক্তারের সাথে ইন্টারাকশনটা ছিল, উনি বলছে কথায় কথায় ভারতকে দোষ দেওয়া, কিন্তু আমি যখন বললাম যে ভাই ভারত তো আসলেই দোষী, এটা তো কথায় কথায় না, ওরে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার তাকে বলা উচিত যে কুত্তা বাচ্চা খুনি, কুত্তা বাচ্চা চোর, কুত্তা বাচ্চা হারামজাদা, সারা দিল্লি কারো যত গালি আছে দেওয়া উচিত। আপনি কি মনে করেন এটা ভারতের প্রতি অপবাদ, না আমরা বাংলাদেশিরা, সচেতন বাংলাদেশিরা পুঙ্খানুপুঙ্খ রূপে গত 54 বছরে আমরা দেখেছি যে একটা দেশ যদি আমাদেরকে সবচেয়ে আন্ডারমাইন করে, সবচেয়ে ক্ষতি করে, আমাদেরকে প্রত্যেক জীবনযাত্রায় বাধাগ্রস্ত করে, ওই দেশটা ভারত। এটা কি অপবাদ নাকি এটা বাস্তবতা? এটাই তো বাস্তবতা। আজকে ভারতকে যারা বন্ধু বললে তারা অবশ্যই বাংলাদেশের শত্রু, এটা আমি বহু আগে থেকে বলছি, বৃহত্তম থেকে বলছি, এটা কোনো কম্প্রোমাইজ নেই। আগ্রাসী হায়না ভারতকে যারা বন্ধু বলবে তারা অবশ্যই আমাদের শত্রু। আজকে বর্তমান সরকার তারেক জিয়া যে ম্যান্ডেট নিয়ে এসছে, সেটা তো নির্বাচনের, আমি আগেই বলছিলাম যে এই নির্বাচনে কৃষক শ্রমিক মেহনতি মানুষের নির্বাচনের পাত্র সুযোগ নাই, কালো টাকা পেশি পুরুষ নিয়ন্ত্রিত প্রচার নাই। কাজে যে অঙ্গীকার করে জুলাই আগস্টের যে অর্ধবিপ্লব সম্পন্ন হয়েছে, সেখানে মানুষ দেখেছে বাংলাদেশের পুলিশের পোশাক, আর্মি পোশাক পরে তারা প্লেন চলে যাচ্ছে, এই প্রথম আমাদের অর্ধবিজয় হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো ৩রা আগস্ট ২০২৪ সালে সেই তারিখে কাশিমবাজার কুটি ষড়যন্ত্র ওয়াকার কুদেতা কইরা অঘোষিত সামরিক সরকার প্রধান হিসেবে গেছে, এবং তাকে মেনে নিয়ে এই যে আপনার বিএনপি নেতা, জাতীয় পার্টির নেতা, অন্যান্য নেতাগুলো বসছে, এবং ৭২ ঘন্টা আগে হাসিনা জামাতকে নিষিদ্ধ ঘোষণা করছিল, আবার ওই রর নির্দেশে নাসিকতা প্রত্যাহার করে নিছে। কাজেই আগে ছিল মানে ভারত বিরোধী একটা রাজনীতি ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে একটা রাজনীতি ছিল, কামরাজের পক্ষে, ওরা হলো বিপক্ষে। পরবর্তীতে ওই কথাটাই চলে আসলো যে ক্ষমতা আসলো কে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই কারণেই এখন ওই এখন জামাত আর বিএনপি কে লাগায় রাখছে। এখন বিএনপি যে কথাগুলো মনে হচ্ছে আওয়ামী লীগের কথাবার্তা, বিএনপি এখন আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আজকে আপনি লক্ষ্য করেন যে যেসব নাকি সামরিক গুলো চেঞ্জেস হয়েছে, 5টা ডিজিএফআই চিফ অলরেডি ওখানে বসে ষড়যন্ত্র করতেছে। আর একটা গেছে কিছুদিন আগে লালমনিরহাটে, যেখানে ছিল, যেখানে আপনার তিস্তার যে চুক্তি ছিল ইসের সাথে, আপনার চীনের সাথে, সব নিষিদ্ধ করে দিছে। পাকিস্তানের সাথে যেসব কথাবার্তা হচ্ছিল প্লেন নিয়ে আসার ব্যাপারে, হ্যাঁ, আপনার আপনার টার্কির থেকে, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তাহলে আমি কি মনে করব না যে এগুলো চুক্তি করেই আসছে? কাজে যে আর্মি চিফ জেনারেল ওয়াকারকে অন্ততপক্ষে, আমি একটা ক্ষুদ্র পার্টির চেয়ারম্যান হিসাবে, বাকপার চেয়ারম্যান হিসাবে অন্ততপক্ষে 50-60 বার বলছি, প্রত্যেক জায়গায় বলছেই। তো কাজে আজকে একটা বাংলাদেশের একটা তো বড় বড় রাজনীতিবিদ, তাদেরকে বলেন দেখি, যারা বলে না কেন, তারা মনে করে তাদের কাছে স্বাধীনতা সর্বত বড় কথা না, তাদের কাছে মন্ত্রী এমপি হওয়া বড় কথা। এখানে আখতারুজ্জামানের মতো কয়টা লোক আছে? কাজে আখতারুজ্জামানরা বেশি দিন এইভাবে টিকতে পারবে না, হাদিরা টিকতে পারে নাই। কিন্তু আমি বারবার বলছি, হাদিরা মরে না, হাদিরা বারবার ফিরে আসে। ধন্যবাদ। ওকে, আমি বলি, রাজনৈতিক অঙ্গনে বা বিপ্লবের অঙ্গনে মইরা যাওয়া কিন্তু সলিউশন। হ্যাঁ, সলিউশন আমরা কোনটা গাজী, জানেন? আমরা শহীদ না, গাজী আমি মনে করি। আমি 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 আব্দুল্লাহ ভাই, মিল্লু ভাই, বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এই ব্যাপারে তার অবস্থান স্পষ্ট। ভারতের ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান খুবই স্পষ্ট। হয়তো আমার মধ্যে অস্পষ্ট থাকতে পারে, আমি হয়তো আমার ব্যাকগ্রাউন্ডের কারণে, মুক্তিযুদ্ধের কারণে, যেহেতু ৭১-এ যুদ্ধ করার চরম সৌভাগ্য আমার হয়েছে, ফলে আমার হয়তো পার্সোনাল কিছুটা লয়ালটি বা কিছুটা অ্যাফিলিয়েশন থাকতে পারে। কিন্তু জামাত দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলিম উম্মার স্বার্থে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে তার অবস্থান কিন্তু পরিষ্কার। সে কিন্তু ভারতের ব্যাপারে কোনো রাগ ঢাক রাখে নাই। রাগ ঢাক রাখলে কিন্তু আপনি ক্লিয়ার, মেজর আক্তার, আপনি ক্লিয়ার করেছেন, আমি বুঝেছি, আমার দর্শকরাও বুঝেছে। এবার মামুন, আপনাদের দুইজনের কাছে একটা পুরানো একটা সাবজেক্টকে আমার টানতে হবে, আমি ঐতিহাসিক ভাবে টানি। একটা কথা বলি, অনেক লোকজনরা বলে জেকব ভাই, আপনি আপনার এই সাবজেক্ট গুলো হ্যাভি হয়ে যায়। হ্যাভি বলতে কি, ওজন হয়ে যায় যে দর্শকরা বুঝবে না।
আমি না বোঝার কোনো কারণ দেখি না, কারণ আমি ইংরেজিতে কইতেছি না, বাংলায় কই। কিছুক্ষণ আগে মেজর আক্তার একটা কথা বলছে, কথাটা বলছে এই যে স্বাধীনতার ঘোষণা জিয়া রহমানই দিয়েছে। আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে যে স্বাধীনতার ঘোষণাটাকে মূল্যায়ন করা হয় ওটা জিয়া রহমানই দিয়েছে। এখানে একটা সাবজেক্ট, একটু কথার কথা। জিয়া রহমানের প্রথম স্বাধীনতায় উনি কিন্তু মুজিব শেখের নামে স্বাধীনতা ডিক্লার করে নাই। উনি ওই সময় একজন সেনানায়ক হিসাবেই স্বাধীনতাটা ঘোষণা করতে পারতেন। আপনি কি জানেন, অন বিহাফ অফ শেখ মুজিব বইলা গত 54 বছরে হাসিনার মতো এক হারামজাদিরে লেজিটিমেসি দেওয়া হয়েছে। ওই দিন জিয়া রহমান যদি বলতো যে আই হিয়ার বাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যাজ দ্য কমান্ডার অব মুক্তি বাহিনী, এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই হান্নান এবং অন্যান্য কুতুব্য কথায় যে কইছে মুজিবের নামে দাও, এইটা দিয়া ভারতের জয় ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সাবজেক্টটা সম্পর্কে নীল ফ্রান্সিস দুরহাম, একজন আইরিশ রাইটার, উনি বাংলাদেশে ছিলেন। উনি ওই যে লেগেসি অফ ব্লাডের লেখক কি মাস্কারেনাস, তার সাথে একত্রে রিসার্চ ফেলো ছিল। তো বলছে যে জেকব তুমি কি এটার সাথে একমত? এখন ওই বয়স্ক লোকটার সাথে আমি বসে আমি বললাম যে তোমার ফিলিংসটা কি ছিল? বাই দ্য ওয়ে, দ্যাট গাই মেড শেখ মুজিবুর রহমান, দ্যাট গাই মেড জিয়াউর রহমান, দ্য গাই আই এম টকিং অ্যাবাউট। সে কথায় কথায় বলছে তুমি যদি প্রেক্ষাপটটা বিবেচনা করো এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা এবং লিবারেশন নিয়ে কথা বলো, তাইলে একজন সেনানায়ক হিসাবে ওইটা যদি দিত তাহলে হিস্ট্রিক্যালি আমার মনে হয় ভালো হইতো। তার ওপিনিয়নটাই ছিল। এখন আমার এই মতের সাথে নীল ফ্রান্সিস দুরহামের মতামতের সাথে ইভেন অ্যান্থনি মাস্কারেনাসের মতামতের সাথে অনেকে দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু বাস্তবতা এটা। আপনি নিজে আমেরিকান সিভিল ওয়ারে নেতৃত্ব দেওয়ার জন্য ওই আব্রাহাম লিঙ্কন সে দায়িকা বলছিল যে আমার নাম দিয়া তোমরা সিভিল ওয়ার বন্ধ করতে পারবা না, ইউনিফর্মের কাউকে নিয়ে দাঁড় করো। আপনার কেন মনে হয় আইজেনহাওয়ারের মতো লোক সঠিক নির্বাচনে ওই সময় নির্বাচিত হয়েছিল? কেন হয়েছিল? টেডি রুজভেল্ট কেন নির্বাচিত হয়েছিল? ফ্র্যাঙ্কলিন ডিলানো রুজভেল্ট কেন হয়েছিল? ডিউ টু দেয়ার মিলিটারি ব্যাকগ্রাউন্ড। এই সময় হয়েছিল। এখন বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা ছিল। আমার যে সাবজেক্টটা ওইটা না। আমরা কিছুদিন আগে আমি টকশো করছি, এটা নিয়ে অনেকে প্রতিবাদ করছে। নভেম্বর 27, 1948 লিয়াকত আলী খানের কাছে গোলাম আজম সাহেব একটা মেমোরেন্ডাম সাবমিট করছিল মাতৃভাষা নিয়ে, এবং ওইখানকার ডায়লগে তমুদ্দনে মুজলিসের একজন নেতা ছিল নাসিরউদ্দিন সাহেব এবং আরেকজন ভদ্রলোক ছিলেন শামসুল হক এবং জব্বার সাহেব। তাদের মেমোয়ারে একটা জায়গায় লিখছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কারণ লিয়াকত আলী খান একটু রুড ছিল গোলাম আজম সাহেবের সাথে, এবং গোলাম আজম সাহেব বলতে বাধ্য হইছে যে আমাদের যদি এই স্বাধীনতাটুকু না থাকে যে আমরা মাতৃভাষায় কথা বলবো, দেন পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সেপারেশন চাওয়া ছাড়া আমাদের সামনে আর তো কোনো রাস্তা খোলা থাকে না। আর একটা ঐতিহাসিক ব্যাখ্যায় এই কথা বলা আছে যে পাকিস্তান বলছিল উর্দু হবে রাষ্ট্রভাষা। এর অর্থ এইটা না যে বাংলায় কথা বলতে পারবা না, সাবজেক্টটা এরকম ছিল না। এটা ইন্ডিয়ানরা এই ন্যারেটিভটা আমাদের ভিতরে ঢুকাইছে যে বাংলায় কথা বলতে পারবে না, পুরা ভণ্ডামি। আবার আরেকটা বিতর্ক দাঁড়াইছে, গোলাম আজম সাহেব 70-এ পাকিস্তানে বৈশা কোথায় নাকি বৈশা বলছে যে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়া আমাদের ঠিক হয় নাই। ওকে, এবার আমি একটা কথা আপনাকে বলি। আমি দুইটা লোকের নাম বলবো, মেজর আক্তার দুইটা লোক কি চিনে। জীবিত আছে একজন, নাই এটা আমি জানি, আরেকজন আছে কি নাই সে বোধহয় মারা গেছে। ভদ্রলোকের নাম মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী। এক ভদ্রলোকের সাথে আলাপ আলোচনা হইতেছিল, আলাপ আলোচনার যার সাথে হইতেছিল ভদ্রলোকের নাম বেরুজ ইস্পাহানি। তো ওনার সাথে ওই সময় আমি রাজনীতি বুঝি না, আমি ইয়াং একটা মানুষ।
হঠাৎ করে আমারে বললো চলো মগবাজারে এক জায়গায় যাব চা খাইতে। তো মধ্যের ঘটনা বাদ হঠাৎ করে আমি আবিষ্কার করলাম আমি কাজী অফিসের পাশে এক ভদ্রলোকের বাসা, এবং আমার সামনে যে ভদ্রলোক বসা ওনার নাম নাকি গোলাম আজম সাহেব। আমি একটু অবাক হয়েছি, আসলেই অবাক হয়েছি। এবং কথাটা আমার কেন মনে আছে, আমি সময়টার কথা বলি, 1987 সালে। আমার কথাটা কেন মনে আছে, আমি চায়ের মধ্যে চিনি বেশি খাই, তো আমি চায়ের কাপটায় চুমুক দেওয়ার পরে আমি মুখটা একটু ভঙ্গি ছিল, গোলাম আজম সাহেব আমার দিকে তাকায় বলছে চিনি হয় না, রাইট? আক্তার ভাই, আমি চোখ বুঝলে এখনো দেখি টেবিল থেকে উঠে গিয়ে উনি চিনির বইও মাইনা চিনি দিয়া নাইরা বলছিল এবার চুমুক দাও। এই কথাটা আমার মাথায় বাজে। এখন আমি কত বললাম যে সালে আপনি কত সালে এটা কত সালে? 1987। আচ্ছা আচ্ছা। ওকে মুক্তার ভাই, মজার কথা, আমি বললাম যে আপনি লিয়াকত আলী খানের সামনে আপনি মেমোরেন্ডাম সাবমিট করে আবার ওই 70 ওহিনী কইতে গেছেন কেন ভাষা আন্দোলন ভুল ছিল? ঠিক ওনার কথাটাকে আমি কোট করতেছি, এই কথাটা আমান আজমির সাথে আমি বলছি, আর গোলাম আজম সাহেবের আরেক ছেলে লন্ডনে থাকে তার সাথেও কথাটা আমি বলছি। ওনারা দুইজনে অবাক হয়ে গেছে, বলছে ভাই আপনি আমাদের বাসায় গেছেন? আমি বলছি গেছি। ওকে, আমি যখন গোলাম আজম সাহেবকে বলছিলাম যে আঙ্কেল বিষয়টা কি ছিল, উনি বলছে যে পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তান আলাদা হইল, ভারত আলাদা হইল, ভারতের প্রথম ষড়যন্ত্রটাই ছিল এই ভাষা আন্দোলনের নামে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। কয় যে আমি যখন কারমাইকেল কলেজের প্রফেসর, আমরা অনেক সাবজেক্ট সম্পর্কে আমরা ডানে বায়ে খবর রাখতাম, কিন্তু স্টাডি মেড আস পারফেক্ট। আমরা খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে মাই গড, দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ দ্য কনস্পিরেসি। আমি বলছিলাম এটা কনস্পিরেসি কেন ছিল? আমারে বলছে তুমি কি এই যে পাকিস্তানিরা বলছে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, ইন্ডিয়ার রাষ্ট্রভাষা কি হিন্দি না? আমি বলছি হ্যাঁ। তাইলে গুজরাট মাদ্রাস তারা কি ডিফারেন্ট হইতে কথা বলে না? বলছে হ্যাঁ বলে। তাদেরকে যাই কেউ কইছে তোমরা এই ভাষায় কথা বলতে পারবা না? বলছে না, এটা তো কেউ বলে নাই। তাহলে বাংলাদেশেও ওই কথা কয় নাই যে তুমি বাংলায় কথা বলতে পারবে না, বলছে রাষ্ট্রভাষা বাংলা হবে। এখন গোলাম আজম সাহেবের ব্যাখ্যা এটা ছিল, গোলাম আজম সাহেব সত্য বলছে কি মিথ্যা বলছে, গোলাম আজম সাহেব এটা কি চ্যারি পিক করছে, এটা আমি জানি না, কিন্তু এটা ওনার মুখের কথা। আর আরেকটা কথা, এই কথাটা অন্য কাউকে না, লাকিলি থ্যাঙ্কস টু জেনারেল আমজাদ, দ্যাট থ্যাঙ্কস টু বেরুজ ইস্পাহানি, ওখানে আমি ছিলাম। আর যে প্রায় চা খাইছে ওই কাপের কালার পর্যন্ত আমার এখনো মনে আছে। এখন আমরা যদি স্বাধীনতার কথায় উল্লেখ করতে গিয়ে আমরা যদি বলি জিয়া রহমান এই স্বাধীনতাটা দিছে, আমরা কি ভাষা আন্দোলনের ভূমিকার ক্ষেত্রে গোলাম আজমের ভূমিকার কথা বললে এই ভাষা আন্দোলনটাকে কি ছোট করা হয়, নাকি ভাষা আন্দোলনের যে বিপ্লবটা হয়েছে এটাকে আরো মহামান্বিত করা হয়? অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, আপনার কি মনে হয়? না, যেটা ঐতিহাসিক ফ্যাক্ট সেটা বললে তো অসুবিধা নেই। আর তাছাড়া আরেকটা কথা প্রায় আমরা ভুলে যাই, সেই সময় স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, উর্দুর সাথে বিরোধ নাই। আমরা ভুলে গেছি। ছিল, হ্যাঁ। আপনার এই স্লোগানটা একাধিকবার আমি শুনছি, হ্যাঁ, একাধিকবার আমি শুনছি। এটা বইয়েও ডকুমেন্ট আছে। আরেকটা আপনি ভুলে যাব একটু শর্ট শর্ট বলে, যে আপনি এটা বলছিলেন যে জিয়াউর রহমান কিন্তু প্রথমে ঘোষণা দিছিল যে অন বিহাফ বাংলাদেশ থেকে প্রেসিডেন্ট ঘোষণা করছিল, পরবর্তীতে Yes, আওয়ামী প্রেসারে yes. যেটা ভুল করছে, এটা আমার একটা লেখা আছে, সে দোগল হইতে পারতো, দোগলকে ওর প্রেসার দিছিল, সে একা গেছিল লন্ডনে। হ্যাঁ, তো কাজেই সেটা যে ভুলটা করছে সে ভুলের খেসরাত আমরা দিচ্ছি, সেটা আরেকটা কথা। আরেকটা বলছিলেন যে 40 দিনের জন্য চুক্তি করছিল ফারাক্কা, ওটা 7 দিন না 40 দিনের, সেটার হয় নাই। বিএম আব্বাসের সাথে কথা হয়েছিল যে সেই এরকম করবে, যখন নাকি দিছিল এই প্ল্যান ট্র্যাক করছে, এবং পরে যখন নাকি ওখানে নেওয়া হলো তাকে হোটেলে বন্দি করে রাখা হয়েছে যে তাকে সুবিধা করে। পরে যখন প্লেনে আসতেছিল তখন বিএম আব্বাস বলতেছিল যে দেখি দেখি সন্নিবাদকে কি চুক্তি করছেন, সে বলে এই জায়গায় ভুলেছে, যা হলো তাই। তখন শেখ সাহেব ওই প্লেনেই বললো যে এক বাটি মানে দুধ আছে, জামাইকে খাওয়াবার, শুরু খাবো না নিজে খাবো, এখন দেখেন যা করেন করেন। তো সেইখানে ফেয়ার ওয়েদার কি কি টার্মিনোলজি গুলো, এই যে আমি বলি যে ফারাক্কা বেঈমান ডক্টর কামাল হোসেন তার থেকে লিখে নিছিল এক্সপার্ট থেকে। তো এই যে একটা ষড়যন্ত্র করছিল, এই এই যে আপনার এই ডক্টর কামাল হোসেন কেউ বলে না তুই শালা বেঈমান,
শেখ মুজিব না ভুল করছে, এই যে 40 দিনের চুক্তি আর করে নাই, তো সেটাই এখন আমাদের কথা, যে এই ফারাক্কাটা আমরা ভুলতেই বসেছি। এখন মিনি ওকে, ফারাক হলো আচ্ছা সাবজেক্টটা বাদ দেন, আজকের আলোচনায় আমরা ব্যাক করি। মামুন ভাই এবং আক্তার ভাই, আমরা এমন একটা প্রেক্ষাপটে ঢুকছি, ওই প্রেক্ষাপট থেকে বাইরে যেতে পারবো না। বাংলাদেশের রাজনীতিবিদদের সবচেয়ে বড় রাষ্ট্রভাষা যেটা বলছেন সেটাই সত্য কথা। সেই সময় যে যার যে অবদান সেটা মেনে নেওয়া উচিত ছিল, তবে এটাকে বিকৃত করা হয়েছে, এটাও সত্য কথা। সত্য কথা। ওকে, এখন একটা কথা মামুন ভাই, আমি আলোচনাটা শেষ করব কারণ আমাদের 1.5 ঘন্টা প্রায় শেষ। আলোচনার মধ্যে একটা সাবজেক্ট আমাদের আজকের আলোচনাই ছিল বাংলাদেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ভারতের হাতে। এই ব্যাপারে কি আপনার কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নাই। আমি মনে করি যে এই যে আপনি জুলাই আগস্টের যে কমিটমেন্ট ছিল, ভারত আগ্রাসন বিরোধী যে সংগ্রামটা ছিল, সেটার সাথে বেইমানি করছে। কাজে আমরা সবসময় বলছিলাম যে আগে আমাদের এই কতগুলো দাবি ছিল, সেই দাবির মধ্যে 1 নম্বর দাবি ছিল ভারতীয় আগ্রাসন মুক্ত একটি গণমুক্তি মঞ্চ। সেখানে আমরা বলছিলাম যে সেখানে আমরা বলছিলাম বিচার মানে সমস্ত ভারতীয়গুলোকে চেক আপ করা দরকার। ভারতের সাথে এন্টি স্প্যানিশ ল যেটা আপনি বলছিলেন সেটাকে ইনফোর্স করা, এবং মিনিমাম 10 বছর জন্য ভারতের সাথে সব ধরনের চুক্তি যে আছে ওগুলো অসম চুক্তি বাতিল করে স্থগিত করা। ফারাক্কা সহ যত রকম পানি আগ্রাসন বলেন, অসম বাণিজ্য চুক্তি বলেন, সাংস্কৃতিক আগ্রাসন বলেন, সীমান্ত হামলা, সীমান্ত পাচার, সবগুলি ভারতের সাথে দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব না। ওকে, স্বাধীনতার সর্বমত না থাকা পর্যন্ত দেশকে স্বাধীন বলা যাবে না। ওকে, অ্যাডভোকেট মামুন ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। আলোচনাটা আমরা শেষের দিকে। মেজর আক্তার, আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে আমি কথাটা বলি। জিয়া রহমান সাহেব আমেরিকা আসলেন, তখন প্রেসিডেন্ট কার্টার, আমেরিকার প্রেসিডেন্ট কার্টারের একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, তার নাম ছিল অ্যান্থনি লেক। অ্যান্থনি লেকের সাথে জিয়া রহমান ৪৫ মিনিট একা একা কথা বলছিলেন, এবং এই অ্যান্থনি লেকের সাথে বসার একটা বিশাল সৌভাগ্য আমি জেকব মিল্টনের হয়েছিল। ভদ্রলোক মারা গেছে। জিয়া রহমান সাহেব ৭৯ সালে এবং ৮০ সালের এখানে জাতিসংঘে যে ভাষণ দিতে আসছে, বলছে যে হি ইজ গোয়িং টু ফাইনালাইজ এ সিকিউরিটি প্যাক্ট উইথ আমেরিকা, এবং অ্যান্থনি লেক তাকে বলছিল, মিস্টার প্রেসিডেন্ট, you may not have that opportunity to sign that agreement. আমি অ্যান্থনি লেককে জিজ্ঞাসা করছিলাম, তুমি এই কথাটা কেন বলছিলা? বলছে, I had a information that there would be a assassination attempt. এখন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশে সফল নেতা হিসাবে, শুধু মিলিটারি লিডার না, সফল নেতা হিসাবে জিয়াউর রহমানের মতো ওই প্যারালাল, আমি তাকে বলবো আনপ্যারালাল লিডার ফ্রম এ মিলিটারি পার্সপেক্টিভ অ্যান্ড ইন এ পলিটিক্যাল অ্যারিনা, তার বোধহয় একটা সুযোগ ছিল যে বাংলাদেশটাকে ওই সময় একটা ডিফারেন্ট রূপ দিতে পারতেন। অ্যান্থনি লেক ৭৯ সালে যখন ওনাকে এই কথাটা বলছে, উনি যদি এই কাজটা করতেন, তাইলে আজকের আমি বলতে পারি যে বাংলাদেশ হয়তো দক্ষিণ কোরিয়া অথবা তাইওয়ান অথবা একটা শিল্পোন্নত দেশের মতো পরিস্থিতিতে থাকতেন, রাজনীতিটা ডিফারেন্ট হইতে যেত। এখন যা নাই তা তো নাই। আমি শেখ মুজিবুর রহমানকেও কৃতিত্ব দেই, উনি ওনার সাধ্যমতো চেষ্টা করেছে দেশটাকে স্বাধীন করার, উনি ওনার যোগ্যতা দিয়ে যা পেরেছে, ওনার ব্যর্থতা না খুঁজি, জিয়াউর রহমানেরও ব্যর্থতা না খুঁজি। আমি এটাও আর বলতে চাই না যে আমাদের দেশে কোনোদিন লিডার আসে না, এই কথাটা বলতে চাই না আর, কারণ আসে না যা আসে না, এখন এটা নিয়ে কইরা তো আর কোনো লাভ নাই। কিন্তু আমাদের সমস্যাটাকে যদি আমরা রিকগনাইজ করতে চাই, সেক্ষেত্রে তো এটার আর কোনো বিকল্প নাই যে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যে তোর বউরে তো দেখলাম বাইরে টাঙ্কি মারে, যেই জামাইরা বলছে একটু মারুক না, 2 দিন পরে কিন্তু ওই জামাই শুনে যে তার বউ পরকীয়াও করে। এখন বাংলাদেশের মানুষদের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা এবং এই সদিচ্ছাটা থাকে যে আমাদের জাতীয় জীবনে আমার শত্রু কারা, আমাদের জাতীয় জীবনে আমাদের বাধা কারা, এবং কথায় কথায় আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি আপনার যোগ্যতায় মুক্তিযুদ্ধ করছেন, এই মুক্তিযুদ্ধের আপনারা নেন না, ওই দিতে চান ভারতের, তাহলে আলটিমেটলি আমাদের দায় আমাদের নিজেদের ঘাড়েই চাপায়, কারণ আমরা আমাদেরকেও কৃতিত্ব দেই না এবং আমাদের শত্রু যারা তাদেরকেও আমরা চিহ্নিত করি না।
আমাদের ভিতরে ওই লৌকিকতাটা আমাদেরকে আটকায় রাখে। আমার এই মন্তব্যটার উপরে আমি জাস্ট আপনার ক্রিটিসিজম চাইতেছি, আলোচনা চাইতেছি, এটা প্রশ্ন না। 1 মিনিট সময় দিয়ে আমাকে। জি প্লিজ, অল ইয়ার্স। এটা লৌকিকতা না, এটা আমাদের বাধ্যবাধকতা। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কেন তার ঘোষণাটা পরিবর্তন করলেন, এটা আমরা ইতিহাস যে বিশ্লেষণ করি কি করি না, সেটা উনি একমাত্র ব্যক্তি, তিনি জানেন, বুঝেন। কিন্তু বাস্তবতা হলো ওনাকে বক্তব্যটা পরিবর্তন করতে হয়েছিল। এটা ছিল একদম বোল্ড ফ্যাক্ট। উনি আগেরটা সঠিক থাকলে সেখানে ঠিক থাকতে পারে নাই, আর উনি শিফট করেছেন কেন, সেটা আমি তো বেটারম্যান হিসেবে দেখবো, কারণ আমার লিডার ক্যানট মেক এ মিস্টেক। উনি প্রথম করেছিলেন সেটা, পরবর্তী দেখেছেন আমাকে এটা আরো সার্বজনীন করতে হলে আই হ্যাভ টু চেঞ্জ ইট। হি ওয়াজ দ্য বেস্ট জাজ অফ হিজ অ্যাকশন। আমি ওনার দুইটা সিদ্ধান্তকে সম্মান করি। উনি বাংলাদেশে গোলাম আজম সাহেবকে আসতে দিয়েছিলেন, শেখ হাসিনাকে আসতে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? Again I বলবো, he was the best judge because decision was his. উনি ইরান ইরাক কনফ্লিক্টের মিডিয়েটর হিসাবে প্রচুর কাজ করেছেন। সেখানে উনি মিডিয়েটর হিসেবে সফল ছিলেন না ব্যর্থ ছিলেন আমি সেটা জাস্টিফাই করব না, কিন্তু বাংলাদেশে একজন লিডারের পক্ষে দুইটি ইসলামিক রাষ্ট্রের মধ্যে দুতালি করা, ইট ওয়াজ এ রিয়ার এক্সাম্পল। এন্ড যে দেশের পান্তান্তে কি নুন আনতে পান্তা ফোড়ায়, সেই এরকম অর্থনীতির দেশে উনি সেটা করতে পেরেছেন। উনি কেন, কোন কারণে শাহজিদের মতো একজন মানুষকে প্রধানমন্ত্রী বানাতে হয়েছিলেন, এটা উনার, it was his best judgment. I'm too small, I was too small at that time, and I am also too small to understand him since I cannot ask him. আপনি মওদুদী সাহেবকে জিজ্ঞাসা করতে পেরেছেন, সরি গোলাম আজম জিজ্ঞাসা করতে পেরেছেন, আপনি একটা জবাব পেয়েছেন, কিন্তু আমি তো ওনাকে প্রশ্ন করতে পারি নাই। আজকের প্রেক্ষাপটে আমি সাহস করে একটা কথা বলতে চাই, এটা আপনি পছন্দ করেন বা না করেন, আমার বাস্তবতা হলো বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান, কোন সরকার প্রধান ভারত বিরোধী হয়ে টিকতে পারবে না। পারে নাই শেখ মুজিবুর রহমান, পারে নাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যখনই তারা ভারতের ফুটপ্রিন্টের বাইরে যাওয়ার চেষ্টা করেছে, তখনই দে ওয়ার অ্যাসাসিনেটেড ব্রুটালি and unfortunately by our own people, not by outsider, not by missile firing. খামেনিকে কিল করতে হয়েছে আমেরিকানদের ডাইরেক্টলি, কোন ইরানিয়ানদের পায় নাই টু ডু দ্যাট, কিন্তু আমরা আমাদেরকে দিয়ে ব্যবহার করতে পেরেছি। একই আন্দোলনে মুখাপেক্ষি হয়েছে এরশাদ, জীবন দিতে হয় নাই, তাকে সেফ এক্সিট দিয়েছে বিকজ হি ওয়াজ নট ইন্ডিয়ান। এত আন্দোলনের পরেও শেখ হাসিনাকে জীবন দিতে হয় নাই বিকজ শি ওয়াজ প্রো ইন্ডিয়ান্স or not Indian. সে তো নট ইন্ডিয়ান প্রশ্নই ওঠে না, শি ওয়াজ মানে ওপেনলি প্রো ইন্ডিয়ান্স। যদি ইন্ডিয়া চাইতো তাহলে কারো বাপের ক্ষমতা ছিল না ইলিগাল হেলিকপ্টার নিয়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে সে দিল্লি পর্যন্ত পৌঁছা। মেজর আক্তার, আপনি একটু থামেন, একটু থামেন। তো আপনি বলছেন যে অ্যান্টাই ইন্ডিয়ান অর্থাৎ প্রো বাংলাদেশী রাজনীতিবিদ হয়ে দেশের এবং জনগণের কল্যাণ চাইয়া কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে টিকবে না, এই জন্য আমরা ফুটবল আমি বলছি প্রো বাংলাদেশি প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আপনি ক্যান নট বি এন্টি ইন্ডিয়ান, আপনি দূর থেকে যাই কিছু বলেন। ভাই ভাই আমি বলছি বাংলাদেশের কোন প্রকাশ্যে এন্টি ইন্ডিয়ান ভাইয়া শোনা, আমি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমাকে আমার দেশমাতা খালেদা জিয়াকে ধন্যবাদ দেওয়ার কথা না? দেয় না, ধন্যবাদ দেয় না, উল্টা লাল পাসপোর্ট ওয়াজ সিজড। ভাই
আর ভাই কি জানতে চান? আর কি না, জানতে আমি চান? আমি আমি আপনাকে বলি, একটু শেষ করি। আমি বুঝছি আপনি যেটা বলছেন। আমার কথাটাকে আমি কারেক্ট করছি। আপনি বলছেন অ্যান্টি ইন্ডিয়ান কোন প্রেসিডেন্ট বা সরকার প্রধান বাংলাদেশে টিকবে না। আপনি এটা কারেক্ট, বলছেন। ওকে। 100% কারেক্ট। এখন আপনাকে বলি, তাইলে আমরা ফুটবল খেলতে নামবো রানার আপ হওয়ার জন্য, আমাদের চ্যাম্পিয়ন হওয়ার দরকার নাই। এক। আর দুই, এই প্রেক্ষাপট মিললো না। ভাই রাষ্ট্র আমি মিলে ফুটবল আমি একটা, ভাই রাষ্ট্র আমি আর আপনাকে ফুটবল ভাই খেলার ভাই টুর্নামেন্ট, ওটা ভাই প্রিফিক্স। রাষ্ট্র ভাই আর ফুটবল খেলা একটা ভাই ভাই, এখানে প্লিজ এটা মিক্স করলে কিন্তু আমি মিন্টু ভাই ভাই মানবো না, আপনাকে আক্তার এগ্রি ভাই, করবো না। আই এগ্রি আমি উইথ মেনি। আপনাকে আমি রাষ্ট্র পরিচালনার কথা বলবো যেখানে জনগণের সার্বভৌমত্বের প্রশ্ন আছে, এখানে অখণ্ডতা ভূমি সার্বভৌমত্বের প্রশ্ন আছে, ওকে সেইখানে আমাকে খেলতে হবে জনগণের সার্বভৌমত্ব অখণ্ডতা নিশ্চিত করে। সেটা জিতবে, থ্রেট আসবে। ইন্ডিয়া ইজ এ পার্মানেন্ট থ্রেট টু আস। আমি এখানে একটু কারেকশন করতে চাই, বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব ভারতের হাতে, এই কথাটার সঙ্গে আমি ছোট্ট অ্যামেন্ডমেন্ট দিতে চাই। বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্বের একমাত্র হ্যাজার্ড বা চ্যালেঞ্জ হলো ইন্ডিয়া, একমাত্র থ্রেট হলো ইন্ডিয়া, হাতে না, ওকে একমাত্র থ্রেট হলো ইন্ডিয়া। সো ওই থ্রেটটাকে কনসিডারেশনে নিয়ে আমাকে আমার রাষ্ট্রনীতি জনগণের কল্যাণ, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আই হ্যাভ নো অল্টারনেটিভ। আমাকে আমার জনগণের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, আমার আক্তার ভাই স্বাধীনতা করতে হবে, আমার ভূমি অরক্ষণ করতে হবে। তার জন্য আমাকে ট্যাক্টফুল হইতে হবে। I cannot be the blunt for or against. I have to be tactful. এটা আপনার কাছে আমার হাম্বল সাবমিশন। ওকে না না, চমৎকার বলছেন, চমৎকার বলছেন। India is threat to our sovereignty, threat to our integrity, threat to our security. এটা আমি ওপেনলি বলছি, দে আর দি অনলি থ্রেট। বাট কোন অবস্থায় তাদের হাতে আমরা বন্দী নই। ওকে, চমৎকার বলছেন। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আজকের আমি চাচ্ছি আমাদের এই কনভারসেশনটা আরো 1 ঘন্টা চালাইতে, কিন্তু আমার সময় নাই, 1.5 ঘন্টা হয়ে গেছে। অ্যাডভোকেট মামুন, আমি আপনার কাছে বলবো আজকের পুরো আলোচনাটাকে আপনি কনক্লুড করেন। ধন্যবাদ জাকব ভাই, আপনি অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। এটা আসলে সত্যি আর কয়েক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। তারপরেও আপনি যে কথাগুলো তুলছেন, দর্শক শ্রোতা মন্ডলী আপনার কথাটা বুঝেছে। তো আমি আজকে আলোচনাটা এইভাবে বলবো যে কোন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এত শর্টকাট হয় না। ভিয়েতনাম ওয়ারের চিন্তা করে দেখেন কতদিন হয়েছে, একদিনে হয় নাই। আইরিশরা 800 বছর যুদ্ধ করছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হতে, তারপরও একটা অংশ নর্দার্ন আয়ারল্যান্ড তাদের দখলে আছে। তো আমরা খুব শর্টকাট মনে করছিলাম, 9 মাসের মধ্যে হয়ে গেছে। এখানে মজ্জাম যেটা ছিল কমান্ডার মজ্জাম, তারা চেষ্টা করছিল যেটা আগরতলা ষড়যন্ত্র হয়, পরে শেখ মুজিবকে ইনভলভ করা হয়েছিল ওই ইয়া খানের পরামর্শে, আইব খান, সেটা আরেকটা আলোচনা। সিরা শিকদাররা কিন্তু এই 68-এই তারা যুদ্ধ ঘোষণা করছে, সশস্ত্র যুদ্ধ, এই পতাকাটা কিন্তু সিরা শিকদারই করছিল। এটা অনেকে জানে না, মুন্সিগঞ্জে এবং অনেক জায়গায় এটা পতাকা উঠছিল, তার ইতিহাসের সামনে আনা হয় না। কাজে একটি দেশ এত মানে 250 বছর আমরা ব্রিটিশের সাম্রাজ্যবাদের ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা 1200 শতাব্দীদের থেকে আমরা পরাধীনতা হারাইছি। কাজেই বাংলাদেশের ইতিহাস এই শর্টকাট 71-এ হয় নাই, এটা অনেক পুরনো ইতিহাস আছে। তো সেই কারণে আমরা মনে করি যে আমাদের যে একটা মার্শাল রেস ছিল সেটা আমরা ভুলতে বসেছি। কাজে আজকে দিল্লি মানে কে আমরা যদি ওইভাবে চিন্তা করি, যেটা বলছেন ট্যাক্টফুল যেমন হইতে হবে, তেমনি একটা সশস্ত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধটা হয়েছে, সেটা দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল এই জুলাই অগাস্টে। সেটা যেভাবে হোক এটা আমাদের বিহাত হয়ে গেছে। কাজেই এখনো আমাদের মনে থাকা দরকার যে আজকে এই নির্বাচনের আগে যেগুলো কন্ডিশন ছিল সেটা ফুলফিল হয় নাই। কাজে এই নির্বাচনে যদি জামাত আসতো কিংবা বিএনপি আসছে, এই দুই জায়গায় আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতা সার্বভৌমত্বর ব্যাপারে না বিএনপি সোচ্চার, না জামাত ইসলামী সোচ্চার। এখন ইরানের প্রশ্নটা আপনি একটু টেনেছেন। আজকে ইরানের আমি যে লাইভ শো করি পরশুদিন আমি এটা বলেছিলাম যে আজকে ইরানের জনগণের সাথে যদি বাংলাদেশ সংহতি প্রকাশ করে, তাইলে যে খলিলুর রহমানের যে ডবল পলিটিক্সটা আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাকে ওই ভারত বাগদি সরে আসতে হবে। আজকে বাংলাদেশের জনগণ আশা করতেছে যে যদি ইরানকে সলিডারিটি দেয় এবং ইরানের সাথে যদি সম্পর্ক স্থাপন করে, রাশিয়ার সাথে যদি সম্পর্কটা একটু নর্মালাইজ করে আগের চেয়ে, চীনের সাথে যদি সম্পর্ক স্থাপন করে, এখন যদি তারেক জিয়া যদি ফেল করে,
তারেক জিয়া যেই চুক্তি করুক না কেন, যেভাবে আপোষ করে করুক না কেন, যেই ট্যাক্স করুক, সে ফেল করবেই করবে। তার ভিতরে যদি ভয় ঢুকে যায়, যে যেরকম মনে করেন আপনারা জানার কথা, বেনাজির ভুট্টো যখন নাকি ইলেকশন জিতে গেল, তাকে এর আগে মিটিং করতে হয়েছে আমেরিকার সাথে, তার বাবার বিরুদ্ধে কোনো মামলা করবে না। শেষ পর্যন্ত বেনাজিরও মারা গেছে। তারেক জিয়া জানা উচিত যে এই আপোষ করার কারণে তার বাবাকে মৃত্যুবরণ করতে হলো, তার মাকে মৃত্যুবরণ করতে হলো। কাজেই এখানেও আমাদের বিষয় ব্যাপার আছে। জিয়া রহমান যখন নাকি চায়নায় যায়, তখন চায়না প্রস্তাব করছিল যে একটা এরকম একটা চুক্তি করার জন্য, কিন্তু জিয়া রহমান ওই ভুলটা করছে। কিন্তু তখন উনি ট্যাক্টফুলি করতে যে আপনার ইন্ডিয়ার সাথে ম্যানেজ করতে পারে নাই। ফারাক্কা তালপট্টি উদ্ধার করতে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। শেখ মুজিব যখন নাকি একটু অবস্থা টার্ন নিতে গেছে, শেখ মুজিবকে মেরে ফেলা হয়েছে। তো কাজে এইখানে অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী ইরান থেকে শিখতে হবে। ইরান যেমন তার একটা কয়েক হাজার বছরের ইতিহাস, আমাদের কয়েক হাজার বছরের আর্যদের বিরুদ্ধে ফাইট করার ইতিহাস আছে। কাজে আমরা মনে করি একটা রিলে রেসের মতো, এক জেনারেশন আরেক জেনারেশন, হাতি যেমন বলে গেছে। তো কাজে আমরা মনে করি ট্যাক্টফুল যেমন হইতে হবে। এখন যেহেতু আমরা গণযুদ্ধের মধ্যে চলে আসছি, কাজে এইটাকে থামানো যাবে না, মানে যাবেই না। আজকে আমি মনে করি এই যে আপনি বলেন যে ফল অফ রোমান এম্পায়ারের মতো আজকে ফল অফ আমেরিকান ইউরোপিয়ান এম্পায়ার আমরা দেখতে পাচ্ছি। এখন বাংলাদেশ সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশের জনগণ উচিত লক্ষ লক্ষ আপনার মানে করে চলে যাওয়া উচিত হরমুজে, চলে যাওয়া উচিত তেহরানে। আজকে বাংলাদেশের রাজপথে বলা উচিত যে ইরানের যে স্বাধীনতা সর্বদা রক্ষার সংগ্রাম, আমাদেরও দিল্লির বিরুদ্ধে সংগ্রাম একই সূত্রে গাথা। কাজে আজকে বুঝতে হবে যে ভারতকে খুশি করলে আমাদের লাভ হবে না। আজকে আমাদের তেলের ক্রাইসিস দেখা দিছে, আজকে আমাদের সব ক্রিমিনালরা ক্ষমতায় বসে রয়েছে। কাজেই আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। কাজে আমি বলতে চাচ্ছি যে আক্তার ভাই, আপনি তৈরি হন, দলের চেয়ে দেশ বড়। কাজে আজকে আমাদের সেই আত্মবিশ্বাস থাকতে হবে। সেই কারণে আজকে সারা বিশ্ব, ইভেন আমেরিকার মতো লোক মনে করতেছে যে এই আমেরিকা এই যুদ্ধে যাবে না, এই যুদ্ধে পরাজিত হতে বাধ্য। কাজে সে কারণেই আজকে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমরা যেমন একটা কথা আছে, থিঙ্ক গ্লোবালি, রিয়েক্ট লোকালি। কাজে আজকে আমাদের গ্লোবালি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদ বিরোধী যেরকম অবস্থান নিতে হবে, তেমনি দেশপ্রেমিক স্বাধীনতা সর্বদা রক্ষা করার একই সূত্রে গাথা। ধন্যবাদ। অনেক চমৎকার বলছেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। এবার মেজর আক্তার ভাই, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো। ধন্যবাদ। আজকে আলোচনাটা কাকতালীয় ভাবে আমি এবং মিন্টন ভাইয়ের সঙ্গে একটি বিষয়ে একমত হয়েছি, সেটা হচ্ছে আমরা পোশাকের মধ্যে দুজনের কালার আল্লাহর মধ্যে এক। সো আমাদের আলোচনা আজকে এখানে একটা ঐক্যমত ছিল, আর বাকিটা আমাদের চলেছে আজকে দ্বিমতের মধ্যে দিয়ে। অসুবিধা আজকে আমি একটা জিনিস আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই। আমার আব্দুল্লাহ ভাই বলেছেন আমি অপোজিশনে আছি। আমি চাই না আগামী 5 বছর বাংলাদেশের রাজনীতিতে কোন রকম টালমাটাল অবস্থা তৈরি হোক। আমি স্থিতিশীলতা চাই। আমি চাই এই সরকার 5 বছর টিকে থাকুক। আমি সরকারের ব্যর্থতার কোনো কারণ দেখতে চাই না। আমার যদি সহযোগিতা করার প্রয়োজন হয় আমি সহযোগিতা করব। আমার নতুন রাজনৈতিক দল জামাত ইসলামের আমির সাহেব পরিষ্কার বলেছেন, তারেক রহমান সাহেবের সামনে স্পষ্ট বলেছেন, আমরা জনগণের পক্ষে, জনগণের কল্যাণে আপনি সিদ্ধান্ত নেন, আমরা আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করব। আজকে জুলাই চেতনার প্রশ্ন আসছে, বিপ্লবের প্রশ্ন আসছে। এই বিপ্লবকে অস্বীকার করলে 12 ফেব্রুয়ারি নির্বাচন বৈধ হবে না। আজকে জুলাই সনদকে অস্বীকার করলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে কোনো বৈধতা থাকবে না, থাকবে না সরকারের বৈধতা। আজকে মহামান্য রাষ্ট্রপতি চপ্পু সাহেবকে দিয়ে সংসদে বক্তব্য দেওয়ালে উনি কার বক্তৃতা দেবেন যে এই সরকারের বয়স মাত্র 7 দিন, তার কি পারফরমেন্স বক্তৃতা দেবেন? এই ট্রেডিশনটা ফলো করা ঠিক হয় নাই। রং পথে হাঁটলে ফলাফল রংই হয়। আপনি একটা বিপ্লবী উত্তরসূরি সরকার, আপনার হাতে সময় ছিল, আপনি একজন স্পিকার ডিক্লেয়ার করে দিয়ে আপনারা সকলে বসে স্পিকার বানিয়ে আপনি রাষ্ট্রপতিকে তার হাতে পদত্যাগ করতে দিতে পারতেন। পদত্যাগ করার পরে উইদিন 1 আওয়ার ওই স্পিকারকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে পারতেন। এবং সেই যেমন আজকে আমরা খন্দকার মোশাররফ হোসেনকে স্পিকারের দায়িত্ব দিয়েছি, তাহলে উনি স্পিকারের দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আরেকজনকে উপস্পিকার, ডিপ্টি স্পিকার দায়িত্ব দিতে পারতেন, দিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলতে পারতেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরে স্পিকার সাহেব অটোমেটিক্যালি রাষ্ট্রপতির পদে চলে যেতে পারতেন। তাহলে আজকে বেকমটা তৈরি হতো না।
খন্দকার মোশাররফ সাহেব এসে আজকে নতুন কথা বলতে পারতেন, নতুন সরকারের যাত্রাপথে কথা বলতে পারতেন, নতুন জিনিস, নতুন অঙ্গীকার, জনগণের সামনে নতুন স্বপ্ন দেখাতে পারতেন। কিন্তু আজকে চুপ্পু সাহেবকে দিয়ে এগুলা করে রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি ভালো কোনো মেসেজ দেওয়া হচ্ছে না। আমি আজকে আপনাকে বাধা দিব না, এর মানে ওই নয় যে আমার সন্তান আপনাকে মেনে নেবে। আমার বয়সের কারণে, আমার রাজনৈতিক দায়িত্ববোধের কারণে আমি হয়তো ওই সরকারের বিরোধিতার পথে হাঁটবো না, তার মানে এই নয় দেশের আম জনতা মাঠে নামবে না। আজকে ঢাকা শহরে লক্ষাধিক মোটরসাইকেল চলে। এই মোটরসাইকেল গুলো আগামী 3 থেকে 5 দিনের মধ্যে তারা চাকরি হারাচ্ছে, তাদের আয়ের পথ হারাচ্ছে। এই মোটরসাইকেলের 2 লিটার তেল দিয়ে তারা চলবে না, তাদের ভরণ পোষণ চলবে না। 2 লিটার তেল দাম 200 টাকা দিয়ে খরচ করে, 250 টাকা খরচ করে তারা 250 টাকা আয় করতে পারবে না। 500 টাকা আয় করলে 250 টাকা তেলের খরচ চলে যাবে, বাকি সময়টা সে পারবে না। তাকে কে আশা দেবে? আপনি রাজনীতি নিয়ে জুয়া খেলতেছেন, খেলেন, কিন্তু বিষয়টা মনে রাখতে হবে। আপনি এই সরকারের স্থায়িত্ব পল কাপুর দিয়ে গেছে, ইন্ডিকেশন আমরা পেয়েছি। আমরা অতীতে দেখি নাই কোন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা কোন প্রয়াত রাষ্ট্রপতির মাজারে বা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর মাজারে যাওয়ার। আমাদের অনেক সাবেক প্রয়াত রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, কিন্তু এইবার গিয়েছেন। তার মানে কি? এই সরকারের প্রতি আমেরিকানদের কত বড় ব্লেসিং আছে এটা প্রমাণ করে দিয়ে গেছে। এই আমেরিকান ব্লেসিং এর কিন্তু আমেরিকান একটা ডিস্ট্রিবিউটরশিপ আছে। সেই ডিস্ট্রিবিউটর কিন্তু লোকাল ডিস্ট্রিবিউটর, রিজিওনাল ডিস্ট্রিবিউটর কিন্তু ভারত। আমেরিকান স্বার্থের ডিস্ট্রিবিউটর কিন্তু ভারত। এখানে ভারতের সঙ্গে আসতে হবে। আজকে ইরানের সঙ্গে যুদ্ধে ইরানের বন্ধু কিন্তু ভারত, ইরানের পক্ষে কিন্তু ভারত। এখানে জিনিসগুলোকে, এই কোয়েশ্চনগুলো আমি অনুরোধ করবো মিল্টন ভাইকে, আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, গভীর গবেষণা করেন। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আমরা মনে করি ভারত আমাদের ক্লাসিফাইডলি মনে করি ব্যাড নেইবার। এখন ভারত আমাদের সামনে এগিয়ে আসতে হবে হাউ টু বিকাম গুড নেইবার। আমরা কোন আপত্তি নাই তাকে গুড নেইবার হিসেবে গ্রহণ করতে। জামাত ইসলাম তার অবস্থান পরিষ্কার, সে ভারতের সঙ্গে সহ অবস্থানে বিশ্বাস করে, উভয়ের স্বার্থ শতভাগ নিশ্চিত করে তাদের সঙ্গে সম্পর্ক করতে। এটা জামাত ইসলামের গৃহীত নীতি। আমি সেই নীতিকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা ভারতের পক্ষেও নই, ভারতের বিপক্ষ নই, আমরা বাংলাদেশের জনগণের পক্ষে। আজকে আমরা চাই না আগামী 5 বছর কোন অস্থিতিশীল অবস্থা তৈরি হোক, কিন্তু আলামত যা দেখা যাচ্ছে, মোটর সাইকেলের যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পের সামনে, সেটা স্থানান্তরিত হয়ে সচিবালয়ের সামনে না যাক, এটা আমার একান্ত কামনা। যে মোটর সাইকেলের হাজার হাজার মোটর সাইকেলের লাইন পেট্রোল পাম্পের পিছনে দাঁড়িয়ে আছে, সেটা যেন রুট ঘুরে সচিবালয়ের দিকে না যায়, আমার এটাই আবেদন। আর কিছু রাষ্ট্রাচারের ব্যাপার আছে। একজন মাননীয় প্রধানমন্ত্রী গেঞ্জি গায়ে দিয়ে অফিস করতে পারেন না। ওনাকে যত সাবাসী দেওয়া হোক, যত ধন্যবাদ যাওয়া হোক, তার মানে উনি অফিসে গেঞ্জি পরে যাওয়ার জন্য বাকি সবাইকে বৈধতা দিয়ে দিলেন। এটাই কিন্তু শৃঙ্খলা ভঙ্গের একটা কারণ হয়ে দাঁড়াবে। এটা উনাকে যে বুদ্ধি দিয়েছেন, আমি সাহস করে বিনয়ের সঙ্গে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী হলে যা ইচ্ছে তা করতে পারেন না। আপনি একটা নিয়মের মধ্যে আবদ্ধ, আপনি একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, আপনি একটা নিয়ম নীতির মধ্যে আবদ্ধ, এর বাইরে আপনি যেতে পারেন না। আপনি গেঞ্জি গায়ে দিয়ে ফর্মাল মিটিং এ আপনি কথা বলতে পারেন না। এটা আমাদের রাষ্ট্রীয় শিষ্টাচারের সঙ্গে যায় না। কারণ আপনাকে ফলো করবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আজকে আমাদের দেশে, পৃথিবীর এই নাই, জেলেনস্কি যে ট্রেডিশন করার চেষ্টা করেছে, তার জন্য যেভাবে চপটেঘাত খেয়েছে ওয়াশিংটনে, এর চেয়ে বড় লজ্জাস্কর তো আর কিছু হতে পারে না। জেলেনস্কি গেঞ্জি পরে যাওয়ার জন্য তাকে ওয়াশিংটন থেকে বের করে দেওয়া হয়েছিল। তো জেলেনস্কির মতো একটি পাওয়ারফুল প্রেসিডেন্টের যদি অবস্থা হয়, তা আমাদের জন্য ভালো। জানি আমার এই কথাগুলো আপনি ভালো লাগবে না, জানি আপনি আমাকে পছন্দ করবেন না, জানি আমাকে এটা বলবেন, কিন্তু এটা গুড ট্রেডিশন আপনি শুরু করেন নাই।
সিম্পল শার্ট টাকটিন করে পরতে পর আপত্তি নাই, পাঞ্জাবি পাঞ্জাবি পর আপত্তি নাই, কিন্তু টি শার্ট ইজ এ স্পোর্টস ওয়্যার, টি শার্ট ইজ এ লেজার ওয়্যার। এটা অবসর সময়ে ব্যক্তিগত পার্সোনাল সময় ব্যবহার করা হয়, নট ইন অফিসিয়াল। এটা 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 আমাদের খাওয়াতে পারবেন না, জাতিকে খাওয়াতে পারবেন না। এটাতে শৃঙ্খলার পরিপন্থী কাজ হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের এক্সাম্পলারি, আপনাকে দেখে আমরা শিখবো, আমাদের প্রজন্ম শিখবে। প্রধানমন্ত্রীর স্টাইল জনগণ ফলো করতে চায়, প্রধানমন্ত্রীর বক্তৃতার স্টাইল, চলাফেরার স্টাইল, কিভাবে খায়, কিভাবে কথা বলে। আমি বিনয়ের সঙ্গে, আমি জানি মিল্টন ভাইয়ের প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, তাই আমি সাহস করে বলছি, আপনাকে এই বুদ্ধিগুলো যারা দিচ্ছে, বা আপনি নিজে বুদ্ধি যদি করে থাকেন, ইউ আর নট ইন দ্য রাইট ট্র্যাক স্যার। প্লিজ, আজকে হয়তো কেউ কিছু বলবে না, বাট সময়ে এগুলা কাল হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুখে থাকবেন, নিরাপদ থাকবেন। আমরা বাংলাদেশের মানুষ মাথা তুলে পৃথিবীর মানচিত্রে বাস করতে চাই, এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মেজর আক্তার এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এবার আমি কনক্লুড করব। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন, এবং শোয়ের পরে যদি আপনারা থাকতে চান, আমি আপনাদেরকে বলবো যে শোয়ের পরে আমরা হয়তো কথা বলবো। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের শো। মেজর আক্তার এবং অ্যাডভোকেট মামুন চমৎকার ভাবে কনক্লুড করেছে। ওনাদের সাথে আমার একমত বা দ্বিমতের সাবজেক্ট না। বাই থিওরি আমি ডিফারেন্ট একটা ওপিনিয়ন আমার থাকতেই পারে। আমি মেজর আক্তার, শুধু মেজর আক্তার একা না, মেজর আক্তারের মত বা থিওরি যেভাবে উনি চিন্তা করেছেন, উনি বলেছেন আমেরিকার একটা এজেন্সি আছে এবং সোল এজেন্ট আছে, এজেন্ট হইছে ভারত। ফরেন পলিসিতে সোল এজেন্ট বলতে কোনো কথা নাই। আমি কেন ওনার সাথে দ্বিমত করি? এট দ্য টাইম অফ বারাক ওবামা বলছে যে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে দেখছে ইন্ডিয়ার চোখ দিয়ে। এবং আপনারা জানেন না হয়তো দর্শক শ্রোতা, যে বারাক ওবামার এই পলিসিটাকে এমন ভাবে ক্রিটিসাইজ করা হয়েছে, কারণ পলিটিক্যাল নর্মে এবং ফরেন পলিসিতে এটা কখনো হয় না। এবং এটা কোথায় হয়? এটা হয় যদি কোনো একটা রাষ্ট্র এমন ভাবে জাহান্নামী পর্যায়ে গেছে যে ওটা রাষ্ট্র চালানোর মতো ওখানে আর কোনো লোকজন নাই। আমি আপনাদেরকে উদাহরণ দিই, যেমন এল সালভেডরে ইলেকশন হয়েছে। এল সালভেডরে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর মতো লোক খুঁজে পায় নাই, পরিস্থিতি এমন পর্যায়ে গেছে। তখন ইউনাইটেড নেশনস বাধ্য হয়েছে লাগদার ব্রাহিমের নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর কইরা তারপরে নির্বাচন করতে। ওই সময় যদি এল সালভাডোরের কেউ যদি বলে যে আমরা তোমাদেরকে মেক্সিকোর চোখ দিয়ে দেখবো অথবা ব্রাজিলের চোখ দিয়ে দেখবো, দ্যাট মেক সেন্স। কিন্তু বাংলাদেশের অবস্থা এল সালভাডোর না, এবং আমেরিকার দৃষ্টিভঙ্গি থেকেও বাংলাদেশ এল সালভাডোর না। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি, হাসিনা তখন ক্ষমতায়, আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগন ঘন ঘন বাংলাদেশের জেনারেল পাঠাইতেছে, আন্ডার সেক্রেটারি পাঠাইতেছে। জন লু গেল, অমুকে গেল, সেমুকে গেল, আফিয়া সিদ্দিকি অমুক গেল, সেমুক গেল। কারণ একটা, কারণ কি জানেন? পিটার হাস আমেরিকান এম্বাসিতে বৈশা এদের সাথে বাংলাদেশের সরকার এবং গণতন্ত্র কেমনে আনবে আলাপ আলোচনা করে। আপনি মেজর আক্তার এবং অ্যাডভোকেট মামুন জানলে অবাক হবে, দর্শকরা অবাক হবে। বলছে আমেরিকান এম্বাসির মিটিংটা কনক্লুড করার 5 মিনিটের মধ্যে ইন্ডিয়ান হাই কমিশনের প্রত্যেকটা আলোচনা জেনে যেত। এটা কেন হয়েছে জানেন? আমাদের বাংলাদেশিদের মানসিকতা। এটা মেজর আক্তারের দোষ না, এটা বাংলাদেশের কোন রাজনীতিবিদদের দোষ না, এটা তাদের ভুল ওয়েতে চিন্তা এবং চেতনাটায় তারা ধাবিত হয়। যেমন মেজর আক্তার বলছে, তার সাথে আমি 100% একমত, যে অ্যান্টাই ইন্ডিয়ান কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে টিকবে না। এটা কঠিন বাস্তবতা, কিন্তু এর অর্থ এটা না যে অ্যান্টাই ইন্ডিয়ান একজন প্র্যাগমেটিক বাংলাদেশি প্রেসিডেন্ট জীবিত থাকবে না। এটা ঠিক না। কেন ঠিক না? বাংলাদেশে এখন পর্যন্ত একটা বর্ডার পলিসি অ্যাডপ্ট করতে পারে না গত 54 বছরে। ওনারা বর্ডার পলিসির দোষ দিবে না, বর্ডার পলিসির দিকে ফোকাস করবে না, ওনারা ফোকাস করবে ইন্ডিয়া মাইরিয়া লাইব। ওইটাই আমাদের কথা।
বাংলাদেশে এক অ্যাম্বাসেডর এই কুত্তার বাচ্চা আমারে বলছে ইন্ডিয়ার সাথে পাঙ্গা লয়ে টিকবো না। তো আমি ওই অ্যাম্বাসেডর কইছিলাম তোরা চাকরি দিছে কেনা, একেবারে সরাসরি তোরা চাকরিটা দিছে কেনা, কোন হারামজাদায় তোরা চাকরি দিছে। দর্শক শ্রোতা, পলিসি আমাদের বাংলাদেশের সবচাইতে বড় দন্যতা, রাজনীতিবিদরা রাজনীতি করে কিন্তু তারা যখন ভাষণ দিতে যায় কুত্তার বাচ্চারা ৭১-এ কি হয়েছে, ৬৯-এ কি হয়েছে, ৬৫-তে কি হয়েছে পুঁথি পড়া শুরু করে। শুয়ারের বাচ্চারা এই দশকে কোন পলিসি বাংলাদেশের জন্য কাজ করবে ওইটা নিয়ে কথা কয় না, ইকোনমিক পলিসি নিয়ে কথা কয় না, ওভারহেড এক্সপেন্সেস নিয়ে কথা কয় না, বাজেট নিয়ে কথা বলে না, ব্যালেন্স বাজেট নিয়ে কথা বলে না, এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলে না, হেলথ কেয়ার নিয়ে কথা বলে না। কেন বলে না জানেন? সব মিস্টার গাবুর। এখন আপনি বলবেন আমি কি সবাই গাবুর কইতেছি? ভাই ৯০ জন ৩০০ জনের মধ্যে ২৯৫ জন যদি গাবুর হয়, ওই ৫ জন স্ট্যাটিস্টিক্সেও গাবুর হয়ে যায়। আপনার কি মনে হয়? আমরা তেলতুলা মাইডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস বললাম জান আপনি শিক্ষিত, আপনি দুনিয়া সবকিছু বুঝেন, আপনি নোবেলও পাইছেন, ইনশাল্লাহ যান আপনি সফল হইবেন। সফল হইতে দিচ্ছেন, কারণ কি জানেন? সে ওখানে গেছে, হি বিকেম সারাউন্ডেড উইথ গাবুটস বাই গাবুটস। উনি গাবুরদের সাথে কথা কইতে কইতে এক পর্যায়ে দেখা যায় ও মাই গড, আমি ইন দ্য বাগি, আমার গাবুর হওয়ার দরকার নেই। লস কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো লস হয় নাই। লস কাদের হয়েছে জানেন? জাতি হিসাবে আমাদের। আমি ঠান্ডা মাথায়, আমি এই মুহূর্তে নাম বললাম না, সাবেক ৬ জন না ৭ জন সেনা প্রধানের সাথে ওয়ান অন ওয়ান কথা হয়েছে এবং আমি তাদেরকে বলছি এইভাবে বাংলাদেশকে সেভ করা যায়। কোন প্রেসিডেন্ট ইন্ডিয়া অ্যাসাসিনেট করতে পারবে না। কাউন্টার লজিক দিয়ে বলেন আমার সাথে কথা কর। এবং শুধু আমি আর ওই সেনা প্রধানরা না, সাথে আরো ২-৪ জন এক্সপার্ট নিয়ে আমি বলছি দেখান আমারে এইভাবে সম্ভব। একটা কথা দর্শক শ্রোতা, বাংলাদেশে প্যাট্রিয়ট হিসেবে আমাদেরকে বেঁচে থাকার জন্য এলিমেন্টস তৈরি করতে হবে। ওই এলিমেন্টস সম্পর্কে আমাদেরকে বিশদভাবে জানতে হবে। মেজর আক্তার আমাকে বলছে আর একটু লেখাপড়া করে চিন্তা করার জন্য। ভাই আমি ওই চিন্তা করতে চাই না যেই চিন্তার কোনো কনক্লুশন নাই। আমি এই বয়সে যতটুকু চিন্তা করছি আমি মনে করি না এনাফ, কিন্তু আমি চিন্তা করে সময় নষ্ট করব না। একটা কথা মনে রেখেন, নো ইনফরমেশন ইজ বেটার দেন রং ইনফরমেশন। Therefore, a wrong theory, I'm sorry, no theory is better than wrong theory. আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা এবং শিক্ষিত জনগোষ্ঠী ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে রং থিওরিটাকে আঁকড়ে ধরে আছে, যেভাবে বাংলাদেশি চুতিয়া বাচ্চারা মুক্তিযুদ্ধ আর ভারতের অবদান এই বাস্তারে জড়ায় ধরে বসে আছে। সেই মন্দে আর একটা কথা আমি নির্দ্বিধায় বলতে চাই, সেটা কি জানেন? বাংলাদেশের কার্স অভিশাপ হলো বামপন্থী রাজনীতি। বামপন্থী রাজনীতির ডেফিনিশনই জানে না। যারা বামপন্থী